যদি আমি স্ট্রাকচারগুলো দেখি তাহলে এই স্ট্রাকচারগুলো যে কোনো ফসফরিক অ্যাসিডের দুনিয়াতে যতগুলো ফসফরাসের অক্সি অ্যাসিড আছে সেগুলো স্ট্রাকচার আকার একটা নিয়ম আছে কৌশল। আমি ধরো এই স্ট্রাকচারটা জানি না, হ্যাঁ, এখানে আমি জানি যে দুটো ফসফরাস আছে, যে কোনো ফসফরাসের অক্সি অ্যাসিডের স্ট্রাকচারে এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফর্ম, মানে একটা ফসফরাস যেখানে ডাবল বন্ড ও একটা সিঙ্গেল বন্ড ওএইচ থাকবে, এটা কম্পালসারি। যে কোনো ফসফরাসের অক্সি অ্যাসিডের এই দুটো জিনিস থাকবে, ঠিক আছে। এখন দেখো যে এখানে কটা ফসফরাস আছে দুটো, তার জন্য কি হবে ফসফরাস আরো একটা ফসফরাস যেখানে কি থাকবে সিমিলার এরকম একটা স্ট্রাকচার থাকবে, এরকম একটা স্ট্রাকচার থাকবে। এবার দেখো এটাতে হাইড্রোজেন কটা ছিল, চারটা হাইড্রোজেন আর পাঁচটা অক্সিজেন, এখানে দেখো পাঁচটার মধ্যে চারটা অক্সিজেন হয়ে গেছে, তাহলে আর একটা অক্সিজেন আমি এখানে এরকম করে ব্রিজ করে দিলাম, আর বাকি যে দুটো অক্সিজেন সেটা এরকম ভাবে চলে আসবে। হচ্ছে যে নিচের কোন যৌগটির ক্ষারকীয় ধর্মের তীব্রতা সব থেকে বেশি। তাহলে গ্রুপ 15-এর যে ক্ষারকগুলো আছে, যে গ্রুপ 15-এর যে এই এলিমেন্টসগুলো আছে হাইড্রেট যৌগগুলো, প্রথমে হচ্ছে অ্যামোনিয়া, তারপরে হচ্ছে ফসফিন, তারপরে হচ্ছে অ্যান্টিমনি, না সরি উল্টো বললাম, তারপরে হচ্ছে SH3, তারপরে ডট 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 আমি লিখলাম। তাহলে উপর থেকে এই যে নিচের দিকে কী হয়, পরমাণুর আকার, এই যে এই পরমাণুগুলোতে কী আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে, তো এই পরমাণুগুলোর আকার কী হচ্ছে, নাইট্রোজেন, ফসফিন, আর্সেনিক, এদের আকার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই আকার বৃদ্ধি পাওয়ার জন্য লোন পেয়ার ইলেকট্রনের ঘনত্ব কী হয়, উপর থেকে নিচের দিকে কমতে থাকে। আর লোন পেয়ার ইলেকট্রনের ঘনত্ব কমতে গেলে কী হয়, তার ক্ষারকীয়তা হ্রাস পায়। তাহলে গ্রুপের উপর থেকে নিচের দিকে ক্ষারকত্ব হ্রাস পায়, হ্যাঁ। তাহলে ক্ষারকত্ব হ্রাস পায়, তাহলে প্রথমে যে আছে এর ক্ষারকত্ব সব থেকে বেশি, তাহলে এই অ্যান্সারটা হয়ে যাবে অ্যামোনিয়া। এবার হচ্ছে পরবর্তী কোশ্চেন। এবার বলছে যে চক্রাকার মেটাফসফরিক অ্যাসিডে পিওপি বন্ধন সংখ্যা কত। চক্রাকার মেটাফসফরিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে এটা, চক্রাকার মেটাফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO3 তার হোল 3, হ্যাঁ। এটাকে এইভাবেও লেখা হয়, অনেক সময়তে এটাকে এইভাবেও লেখা হয় H3P3 আর O9। এর স্ট্রাকচারটা যদি দেখা হয়, স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, স্ট্রাকচারটা স্যার কীরকম, স্ট্রাকচারটা হচ্ছে সিম্পল এইরকম, স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, স্ট্রাকচারটা খুব সহজ, স্ট্রাকচারটা হচ্ছে এইরকম হয়ে থাকে, ঠিক আছে। যেখানে প্রত্যেকটা ফসফরাস অণুতে একটা পি ডাবল বন্ড ও আর একটা OH, এটাতে পি ডাবল বন্ড ও আর একটা OH থাকবে, প্রতিটা ফসফরাসে থাকবে পি ডাবল বন্ড ও আর একটা হচ্ছে OH, ঠিক আছে। তাহলে এখানে যে POP বন্ধন সংখ্যা কোনগুলো, POP বন্ধন কোনগুলো আছে, এখানে যদি দেখো যে POP বন্ধন এটা PO আর P, তাহলে এটা একটা POP বন্ধন, তারপরে এইটা একটা POP বন্ধন, ঠিক আছে। তারপরে এখানে এটা একটা POP বন্ধন, তাহলে এখানে টোটাল POP বন্ধন কটা পেয়ে গেলাম, POP বন্ধন সংখ্যা হচ্ছে 3টে। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে সি নাম্বার। পরবর্তী কোশ্চেন, যে প্রদত্ত অক্সো অ্যাসিডগুলিতে PP বন্ধন আছে, প্রদত্ত কোন অক্সো অ্যাসিডে PP বন্ধন আছে। তাহলে এই যে অক্সো অ্যাসিডগুলো, এগুলো যদি আমি স্ট্রাকচারগুলো দেখি, তাহলে এই স্ট্রাকচারগুলো যে কোনো ফসফরিক অ্যাসিডের দুনিয়াতে যতগুলো ফসফরাসের অক্সো অ্যাসিড আছে সেগুলো স্ট্রাকচার আকার একটা নিয়ম আছে কৌশল। আমি ধরো এই স্ট্রাকচারটা জানি না, হ্যাঁ, এখানে আমি জানি যে দুটো ফসফরাস আছে, তো যে কোনো ফসফরাসের অক্সো অ্যাসিডের স্ট্রাকচারে এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফর্ম, মানে একটা ফসফরাস যেখানে ডাবল বন্ড ও একটা সিঙ্গেল বন্ড OH থাকবেই, এটা কম্পালসারি। যে কোনো ফসফরাসের অক্সো অ্যাসিডের এই দুটো জিনিস থাকবেই, ঠিক আছে। এখন দেখো যে এখানে কটা ফসফরাস আছে দুটো, তার জন্য কী হবে, ফসফরাসের আরও একটা ফসফরাস যেখানে কী থাকবে, সিমিলার এরকম একটা স্ট্রাকচার থাকবে, এবার দেখো এটাতে হাইড্রোজেন কটা ছিল, চারটা হাইড্রোজেন আর পাঁচটা অক্সিজেন, এখানে দেখো পাঁচটার মধ্যে চারটা অক্সিজেন হয়ে গেছে, তাহলে আর একটা অক্সিজেন আমি এখানে এরকম করে ব্রিজ করে দিলাম, আর বাকি যে দুটো অক্সিজেন সেটা এরকমভাবে চলে আসবে। তাহলে এটা হয়ে গেল H4P2O5। এর স্ট্রাকচারটা যদি দেখি এবার সিমিলারলি এটার স্ট্রাকচারও তাহলে আমরা ড্র করতে পারবো, যে এখানে কী ছিল H4P2O7। তাহলে আমি আগে এর ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা আঁকি, যেহেতু দুটো ফসফরাস আছে দুটোতে এইরকম ফান্ডামেন্টাল স্ট্রাকচার থাকবে, এটা হলো তার যে কোনো ফসফরাসের অক্সো অ্যাসিডের ফান্ডামেন্টাল স্ট্রাকচার। এবার দেখো যে অক্সিজেন আছে 7টা, আমার টোটাল হয়েছে কটা অক্সিজেন, 4টা অক্সিজেন, তাহলে এখানে আরও একটা OH দিয়ে দিলাম আর এখানে আরও একটা OH দিয়ে দিলাম, তাহলে দেখো যে 4টা হাইড্রোজেন হয়ে গেছে আর 6টা অক্সিজেন হয়েছে, আর বাকি আরও একটা অক্সিজেন ছিল, তাহলে এটা এইরকমভাবে ব্রিজ করে থাকবে, ঠিক আছে। তাহলে ওটা হলো ওই স্ট্রাকচার। এবার দেখো H4P2O6, তাহলে এর স্ট্রাকচার আগে ফান্ডামেন্টাল স্ট্রাকচার দুটো ফসফরাসের আগে অঙ্কন করে নিই, এরকম একটা ফান্ডামেন্টাল এই ফসফরাসটার, আর এইখানে এই ফসফরাসের ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা এরকম হলো, ঠিক আছে। এখানে দেখো অক্সিজেন আছে 6টা আর হাইড্রোজেন 4টা, তার মানে এখানে একটা OH দিয়ে দিলাম আর এখানে একটা OH দিয়ে দিলাম। এবার দেখো যে টোটাল কটা অক্সিজেন হয়েছে, 6টা অক্সিজেন হয়ে গেছে আর 4টা হাইড্রোজেন হয়ে গেছে, দুটো ফসফরাস হয়ে গেছে, তাহলে এটাকে এখানে আর বাকি আর কিছু নেই, বাকি যখন কিছু নেই তাহলে এটা দুজন অবশ্যই কার সাথে কানেক্টেড থাকবে, ফসফরাসের সাথে ফসফরাস কানেক্ট থাকবে। তো এখানে দেখো যে PP বন্ধন কোথায় পাওয়া গেল, PP বন্ধন পাওয়া গেল তাহলে এখানে সি নাম্বারে, ঠিক আছে। তাহলে পরবর্তী কোশ্চেন আমরা যদি দেখি, যে এখানে পরবর্তী কোশ্চেন যে নিম্নোক্ত কোন লবণটির অস্তিত্ব নেই। এইখানে এরকম যদি কোশ্চেন আসে তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে যে একটা আছে PO3 আর একটা আছে PO4, এদের যদি অক্সো অ্যাসিডগুলি দেখি তাহলে একটা অক্সো অ্যাসিড হচ্ছে H3
PO3 এটা হলো একটা অক্সো অ্যাসিড, আর এখানে আরও একটা অক্সো অ্যাসিড হয় যেটা হচ্ছে H3PO4, ঠিক আছে। তো এই অক্সো অ্যাসিডের স্ট্রাকচারটা যদি দেখা হয়, এই অক্সো অ্যাসিডের স্ট্রাকচারটা যদি দেখা হয়, তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, এই স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, আর এর স্ট্রাকচারটা যদি দেখা হয় তাহলে এর স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, এর স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, এই স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, ঠিক আছে। এবার দেখো যে এখানে কটা অ্যাসিডিক হাইড্রোজেন কটা, এটাতে অ্যাসিডিক হাইড্রোজেন আছে দুটো, ঠিক আছে। এটা হচ্ছে বিজারক হাইড্রোজেন, এটা কিন্তু অ্যাসিডিক নয়, ক্লিয়ার। তাহলে আর এখানে হয় অ্যাসিডিক হাইড্রোজেন কটা, এখানে একটা, দুটো আর তিনটে, এগুলো হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন তিনটে। তার জন্য যটা অ্যাসিডিক হাইড্রোজেন থাকবে সেগুলো কটা কী করবে, তার পরস্পরের লবণ তৈরি করবে। তাহলে এখানে যদি আমি একটা যে কোনো একটা বেস দিই, ধরো যে সোডিয়াম হাইড্রোক্সাইড এরকম একটা বেস দিলাম, তাহলে এখানে যেটা লবণ তৈরি করে ফার্স্ট লবণটা, তাহলে ধরো যে এই হাইড্রোজেনটা বেরোলো, তাহলে এই হাইড্রোজেনের জায়গাতে কী তো চলে আসবে, সোডিয়াম চলে আসবে, দিয়ে তৈরি হবে H2PO3। পরবর্তী ক্ষেত্রে যদি আবার যদি বিক্রিয়াটা করে আবার যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, তাহলে আবার কী হবে, যে এই হাইড্রোজেনটা বেরোবে, দিয়ে যেটা তৈরি করবে Na2HPO3। তাহলে আবার যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, তাহলে কি আর বিক্রিয়া করবে, দুটো হাইড্রোজেন তো বেরিয়ে গেছে এখান থেকে, এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন বেরিয়ে গেছে, শুধুমাত্র পড়ে আছে কোনটা, এই হাইড্রোজেনটা, এটা। তো এই হাইড্রোজেনটা যেহেতু অ্যাসিডিক হাইড্রোজেন নয়, তার জন্য এখানে কোনো বিক্রিয়া আর হবে না। তার মানে যেটা তৈরি হবে না সেটা হচ্ছে Na3PO3, এটা কোনোদিন তৈরি হবে না, ঠিক আছে, এটা তৈরি হবে না। এবার পরবর্তী যদি দেখা হয় যে এই অক্সো অ্যাসিডটাতে তিনটে কী ছিল, অ্যাসিডিক হাইড্রোজেন ছিল, তার জন্য এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, তাহলে কী হবে, প্রথমত যেটা তৈরি হবে NaH2PO4, তারপরে যদি বিক্রিয়া করা হয় তাহলে এটা তৈরি হবে পরবর্তীতে Na2HPO4, তারপরে আবার যদি দেওয়া হয় তাহলে তৃতীয় হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, তাহলে Na3PO4। তাহলে এখানে দেখো যে তিনটে হাইড্রোজেন বেরোচ্ছে, তিনটে তৈরি হয়েছে, তাহলে মানে এখানে তিনটেই লবণ পসিবল, কিন্তু এখানে যে লবণ দুটো পসিবল, প্রথম লবণটা, দ্বিতীয় লবণ পসিবল, কিন্তু তৃতীয় লবণটা পসিবল নয়। তাহলে এটুকু বোঝা গেছে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হয়ে যাবে, Na3PO3, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বার, ঠিক আছে। পরবর্তী দেখা যাক। পরবর্তী হচ্ছে যে এখানে বলছে যে এদের মধ্যে তীব্রতম অ্যাসিড কোনটা। তাহলে আমি প্রথমে আগে এই অ্যাসিডগুলোর স্ট্রাকচারগুলো আগে এঁকে নিই। এই অক্সো অ্যাসিডের স্ট্রাকচার যদি বললাম যে এই অ্যাসিডগুলোর স্ট্রাকচার আঁকাটা খুব সহজ, এর জন্য একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার দেখতে হয়, ঠিক আছে। এটা হলো তার ফান্ডামেন্টাল স্ট্রাকচার। এখানে কটা ছিল, হাইড্রোজেন তিনটে আর অক্সিজেন আছে চারটা, তাহলে এখানে তাহলে এরকম, তাহলে আরও একটা ওয়েজ হবে আর এখানে আর একটা ওয়েজ হবে, তাহলে H3PO4 হয়ে গেল। তারপরে এটা স্ট্রাকচারটা যদি আঁকি, তাহলে এখানে স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, এটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, তারপরে এই স্ট্রাকচারটা হচ্ছে এরকম, তাহলে এখানে যে স্ট্রাকচারগুলো আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে তিনটে অক্সো অ্যাসিড, যেখানে এই যে অ্যাসিডিক হাইড্রোজেনগুলো আছে, এদের অ্যাসিডিক হাইড্রোজেনগুলো বের হয়ে কী করে, এরা অ্যাসিড ধর্ম প্রদর্শন করে, মানে এরা H+ আয়ন দানের মাধ্যমে অ্যাসিডিক ধর্ম প্রদর্শন করে। এখন H+ আয়ন দান করার ফলে এইগুলো কী তৈরি করে, এক ধরনের অ্যানায়ন তৈরি হবে, মানে এখানে একটা H+ আয়ন যদি বেরিয়ে যায়, তাহলে এখানে কী হবে, একটা নেগেটিভ চার্জ ডেভেলপ হবে, এখানে নেগেটিভ চার্জ, এটা হাইড্রোজেন বেরিয়ে যায়, এখানে নেগেটিভ চার্জ ডেভেলপ হবে। এই যে নেগেটিভ চার্জটা আসলো, এই নেগেটিভ চার্জটাকে স্টেবল কে করবে, স্টেবল করবে এইরকমভাবে, এটাকে স্টেবল করে কে, এই P+O বন্ধনটা, ঠিক আছে, P ডাবল বন্ড ওটা, এই বন্ধনটা কি করে, এই অ্যানায়নটাকে স্টেবল করে। এখন এই অ্যানায়নটা যত বেশি স্টেবল হবে, তার অ্যাসিডিক প্রপার্টিজও তত বেশি হবে। তাহলে এখানে দেখো যে এখানে তিনটে নেগেটিভ চার্জকে স্টেবল করছে একটা P+O বন্ধন। তারপরে এখানে দেখো যে এখানে, তাহলে এখানে যদি দেখি যে দুটো অ্যাসিডিক হাইড্রোজেন আছে, তার মানে এখানে কতটা চার্জ থাকবে, যে দুটো নেগেটিভ চার্জ হবে এখানে, ঠিক আছে। তার মানে এখানে দুটো নেগেটিভ চার্জকে স্টেবিলিটি দান করছে একটা P+O বন্ধন। তারপরে এখানে যেহেতু একটা অ্যাসিডিক হাইড্রোজেন আছে, তার মানে এখানে একটা নেগেটিভ চার্জকে ডেভেলপ করছে একটা PO বন্ধন। তাহলে এখানে সব থেকে ভালোভাবে স্টেবিলিটি কে প্রদান করতে পারবে, তাহলে এইটা ক্ষেত্রে বেশি প্রদান করতে পারবে কিনা বলো, কারণ এখানে একটাই নেগেটিভ চার্জ আর একটা PO বন্ধন আছে, এটাকে নেগেটিভ চার্জটাকে এটা একটাই যেহেতু স্টেবিলিটি দান করছি, তার মানে এই স্টেবিলিটি সব থেকে বেশি হবে। আর এর স্টেবিলিটি যদি সব থেকে বেশি হয়, তাহলে এর অ্যাসিড ধর্ম সব থেকে কী হবে, বেশি হবে। তাহলে এই অ্যান্সারটা হয়ে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে সি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে পরবর্তী দেখা যাক। পরবর্তী কোশ্চেন এখানে বলছে যে এদের বিজারণ ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও, ঠিক আছে, বিজারণ ধর্ম। তাহলে আমি যদি দেখি যে এটা হচ্ছে NH3, তারপরে হচ্ছে PH3, তারপরে হচ্ছে SH3, তারপরে হচ্ছে SbH3, তারপরে হচ্ছে BiH3। তাহলে উপর থেকে আমি নিচের দিকে যত আসবো, উপর থেকে যত নিচের দিকে আসবো, কি হয় যে উপর থেকে নিচের দিকে আসলে যে এই পরমাণুগুলোর আকার কী হয়, আস্তে আস্তে বাড়তে থাকে। পরমাণুর আকার বাড়ার সাথে সাথে এই যে EH বন্ধন, এই বন্ধন দৈর্ঘ্যটা কী হয়, বন্ধন দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়। বন্ধন দৈর্ঘ্যটা কী হয়, বন্ধন দৈর্ঘ্যটা বৃদ্ধি পেতে থাকে, বন্ধন দৈর্ঘ্য কী হয়, বৃদ্ধি হতে থাকে।
বন্ধন দৈর্ঘ্য যত বৃদ্ধি হবে তত এই বন্ধনটা ইএইচ বন্ধনটা তত আস্তে আস্তে কী হবে, দুর্বল হয়ে যাবে। আর দুর্বল হয়ে গেলে কী হবে, দুর্বল যদি হয় তাহলে এইখান থেকে এইচ প্লাস আয়নটা সহজেই কী হবে, এইচ প্লাস আয়নটা সহজেই বেরিয়ে যেতে পারবে। আর যেখান থেকে সহজে এইচ প্লাস আয়ন দান করতে পারে তার বিজারণ ক্ষমতা সব থেকে বেশি হয়। তাহলে আমি যদি গ্রুপের উপর থেকে নিচের দিকে আসি তাহলে বিজারণ ক্ষমতা কী হচ্ছে, বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে বিজারণ ক্ষমতা কী হবে, গ্রুপের উপর থেকে নিচের দিকে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে সব থেকে বিজারণ ক্ষমতা বেশি এর হবে, না সরি উল্টো বললাম। তাহলে সব থেকে বিজারণ ক্ষমতা হচ্ছে এর হচ্ছে সব থেকে কম আর হচ্ছে সব থেকে বেশি। তাহলে বিজারণ ক্ষমতার ক্রমটা হয়ে যাচ্ছে এরকম, ঊর্ধ্বক্রম বলেছে, আমি ঊর্ধ্বক্রমে তাহলে লিখে দিচ্ছি বিজারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমটা তাহলে এরকম হয়ে যাচ্ছে। এমনই হচ্ছে সব থেকে কম, তারপরে হচ্ছে ফসফিনের, তারপরে হচ্ছে আর্সেনিকের, তারপরে হচ্ছে অ্যান্টিমনি, হ্যাঁ, তারপরে হচ্ছে বিসমাথ। তাহলে এখানে কোনটা অ্যান্সার সঠিক হচ্ছে, দেখো যে বিসমাথ, অ্যান্টিমনি, আর্সেনিক, ফসফিন, তাহলে বি নাম্বার অ্যান্সারটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী দেখা যাক, পরবর্তী কোশ্চেন এখানে বলছে নাইট্রোজেনের কোন অক্সাইডটি প্রসম। আমরা জানি যে নাইট্রোজেন, আমি যখন স্টুডেন্টকে পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে নাইট্রোজেন প্রধানত 5টা অক্সাইড গঠন করে। একটা হচ্ছে N2O, একটা হচ্ছে NO, একটা হচ্ছে N2O3, তারপরে একটা হচ্ছে NO2, তারপরে একটা হচ্ছে N2O5। এই যে 5টা অক্সাইড, 5 জনের মধ্যে এরা 2 জন হচ্ছে প্রসম, হ্যাঁ, আর বাকি এরা হচ্ছে আম্লিক, এরা হচ্ছে আম্লিক চরিত্র প্রদর্শন করে, এরা হচ্ছে আম্লিক, বাকি এরা হচ্ছে আম্লিক। ঠিক আছে, যেখানে আম্লিক চরিত্রটা উপর থেকে নিচের দিকে কী হচ্ছে, এখানে আম্লিক চরিত্রটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, যত উপর থেকে এরকম নিচের দিকে আসবে এই আম্লিক চরিত্রটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। তাহলে এখানে বলছে নাইট্রোজেন কোন অক্সাইডের প্রসম, তাহলে এটাও হবে, এটা হচ্ছে আর এটা হচ্ছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে কি এ এবং বি উভয়। পরবর্তী কোশ্চেন যে অ্যামোনিয়া অতিরিক্ত ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে। তো অ্যামোনিয়ার সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া হয় তাহলে আমি ক্লোরিনটাকে এরকম ভেঙে ভেঙে লিখলাম। ঠিক আছে, যার সাথে অ্যামোনিয়ার এই হাইড্রোজেনটা কি করবে, বিক্রিয়া করবে, দিয়ে কি করে এই অ্যামোনিয়ার এই হাইড্রোজেনটা পরস্পরের সাথে কি হয়, যুক্ত হয়ে যায়, দিয়ে এরকম একটা যৌগ গঠন করে প্লাস HCl, মানে এখান থেকে HClটা বেরিয়ে গেল আর এই ক্লোরিনটা এই NH2 সাথে যুক্ত হয়ে গেল। এরপরে আবার যদি ক্লোরিন দেওয়া হয় তাহলে আবার কি করবে, এটা Cl2NH এরকম তৈরি করবে আর একটা হচ্ছে HCl তৈরি করবে। পরবর্তীতে আবার যদি Cl2 দেওয়া হয় তাহলে এটা কি হয় যে NCl3 গঠন করে আর তার সাথে গঠন করে HCl, তাহলে এরকম একটা যৌগ গঠন করছে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি আলটিমেটলি NCl3 আর HCl। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন যে এখানে যে P4O10 এই যৌগ বন্ধনকারী অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, সেতু বন্ধনকারী অক্সিজেন পরমাণু। তাহলে P4O10 স্ট্রাকচারটা যদি দেখি, P4O10 এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম, P4O10 এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এর স্ট্রাকচারটা এরকম, মানে একটা হচ্ছে এদের মাঝে মাঝে একটা করে অক্সিজেন থাকে, এদের মাঝে একটা করে অক্সিজেন, প্রত্যেকটা ফসফরাসের মাঝে একটা করে অক্সিজেন থাকবে, তারপরে এখানে একটা অক্সিজেন আর এখান থেকে যখন এদিকে আসবো তখন এখানে একটা অক্সিজেন। ঠিক আছে, তারপরে প্রত্যেকটাতে ডাবল বন্ড ও থাকবে, প্রত্যেকটাতে ডাবল বন্ড ও থাকবে। এখন দেখো যে পিওপি বন্ধন সংখ্যা কটা পিওপি বন্ধন আছে, তুমি যদি গুণ যে পিওপি বন্ধন অ্যাকচুয়ালি কোনগুলো, এগুলো হচ্ছে পিওপি বন্ধন স্যার, এগুলো হচ্ছে পিওপি বন্ধন, এটা একটা পিওপি বন্ধন, এগুলো হলো পিওপি বন্ধন। তো এরকম করে যদি গুণো তাহলে পিওপি বন্ধন সংখ্যা এখানে তুমি পেয়ে যাবে, পিওপি বন্ধন টোটাল পেয়ে যাবে 6টা। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বারটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমরা পরবর্তী চলে যাই। পরবর্তী হচ্ছে যে নিম্নোক্ত কোন দ্বিক্ষারীয় অ্যাসিডটির বিজারণ ধর্ম বর্তমান। ঠিক আছে, এখানে তাহলে আমি যদি দেখি যে বিজারণ ধর্ম বর্তমান কোনটার, তাহলে আমি প্রথমে আগে স্ট্রাকচারটা এঁকে নিই। স্ট্রাকচারগুলো আঁকতে হবে, স্ট্রাকচারগুলো খুব সহজ স্ট্রাকচার আঁকানো। ঠিক আছে, এইটা হচ্ছে ফান্ডামেন্টাল স্ট্রাকচার, এখানে যেহেতু 4টা হাইড্রোজেন আছে আর 4টা অক্সিজেন আছে, 3টা হাইড্রোজেন আছে, তার জন্য এই স্ট্রাকচারটা এইরকম হয়ে গেল। এই স্ট্রাকচারটা হবে এইরকম, H3PO2 আছে, তার মানে এই স্ট্রাকচারটা হয়ে যাবে এইরকম, তারপরে এই স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে এরকম, তারপরে এই স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে এইরকম। ঠিক আছে, এখন দেখো যে বিজারক, এটাতে দেখো যে কোনো বিজারক হাইড্রোজেন কি আছে, কোনো বিজারক হাইড্রোজেন আছে, এখানে কোনো বিজারক হাইড্রোজেন নেই, এটাতে কোনো বিজারক হাইড্রোজেন নেই। আর তারপরে দেখো যে এটাতে বিজারক হাইড্রোজেন একটা আর এটাতে বিজারক হাইড্রোজেন একটা, তাহলে একটা ওটাতে দুটো বিজারক হাইড্রোজেন আর এটাতে একটা হাইড্রোজেন, এগুলো হচ্ছে বিজারক হাইড্রোজেন। এখন দেখো যে এখানে কিন্তু অ্যাসিড বলছে দ্বিক্ষারীয় অ্যাসিড, দ্বিক্ষারীয় মানে কি, কটা অ্যাসিডিক হাইড্রোজেন আছে। তো এখানে দেখো এটা হচ্ছে একক্ষারীয় আর এটাতে অ্যাসিডিক হাইড্রোজেন দুটো আছে, তার জন্য এটা হচ্ছে দ্বিক্ষারীয়, তাহলে এটা হবে তোমার রাইট অ্যান্সার, এটা হচ্ছে দ্বিক্ষারীয়, এটা হয়ে গেল দ্বিক্ষারীয়। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার, এটা হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই।
এরপরে এখানে বলছে যে PH4+ গঠন করা NH4+ গঠন করা অপেক্ষা কঠিন। আমি যদি PH4-এর আগে আমি আগে PH3টা দেখি। PH3 যেখানে একটা লোন পেয়ার আছে, হ্যাঁ, আর এটা হচ্ছে NH3, এটাতেও লোন পেয়ার আছে, কিন্তু এটা সংকরায়িত হয়, এটার সংকরায়িত হয়, sp3 সংকরায়িত হয়। এই লোন পেয়ারটা সংকরায়ন অরবিটালে থাকে, কিন্তু এটা সংকরায়িত হয় না, এটা সংকরিত হয় না। সেই জন্য এই লোন পেয়ার ইলেকট্রনটা কোথায় অবস্থান করে? এই লোন পেয়ার ইলেকট্রনটা অবস্থান করে পিওর s অরবিটালে অবস্থান করে, ঠিক আছে? পিওর s অরবিটালে অবস্থান করে লোন পেয়ার ইলেকট্রন। এখন s অরবিটালে যদি অবস্থান করে, সেই ইলেকট্রনটাকে বের করা কিন্তু কঠিন। মানে এই ইলেকট্রনটা s অরবিটালে অবস্থান করছে, তার মানে s অরবিটালটা ভিতরের দিকের অরবিটাল। এই ভিতরের দিকে অরবিটাল হওয়ার জন্য এই লোন পেয়ারটা সহজে অত ডোনেট করতে পারে না, বা এই লোন পেয়ার ইলেকট্রনটা অতটা রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণের জন্য অতটা অ্যাক্টিভ হয় না। সেই জন্য এটা হচ্ছে তার প্রধান কারণ, ঠিক আছে? তাহলে এই রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে তোমার, এটা হচ্ছে ডি নাম্বারটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন এখানে ছিল যে ক্যালসিয়াম ফসফাইডের সাথে HCl যদি বিক্রিয়া করে, তাহলে এখানে আমি বিক্রিয়াটা আগে থেকে লিখে রেখেছি, যেহেতু অনেক বড় বিক্রিয়া, লিখতে একটু সময় যাবে। তাহলে যদি ক্যালসিয়াম ফসফাইড যদি তোমরা এই বিক্রিয়াটা তোমাদের বইয়ে পেয়ে যাবে, যে ক্যালসিয়াম ফসফাইডের সাথে যদি জলের বিক্রিয়া হয়, তাহলে কী তৈরি করে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে আর ফসফিন তৈরি হবে। সিমিলারলি ওইরকমভাবে একই বিক্রিয়া, যে ক্যালসিয়াম ফসফাইডের সাথে যদি HCl বিক্রিয়া করে, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড আর ফসফিন পাওয়া যায়। আর এটা যদি বিক্রিয়া করে এর সাথে, তাহলে এটাতে কি পেয়ে যাবো আমরা? ফসফিন, পটাশিয়াম হাইড্রাইড আর H2O। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে? যে এটা এই দুটোই হচ্ছে, এইগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ফসফিনের প্রস্তুতির বিক্রিয়া অ্যাকচুয়ালি। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? যে এখানে তাহলে বলছে যে এ নাম্বার কোনটা হবে? এ নাম্বারটা, এটা হচ্ছে এ নাম্বার, ঠিক আছে? তারপরে বলছে এই বিক্রিয়াটাতে বি, তাহলে এই বিক্রিয়াটাতে বি কে থাকছে, এটা হচ্ছে বি নাম্বার। তাহলে এ আর বি দুটোই হচ্ছে ফসফিন, তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়েছে? রাইট অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। ওকে, তাহলে পরবর্তী কোশ্চেন এখানে বলছে যে নিম্নোক্ত ফসফরাসের অক্সাইড সিটগুলির মধ্যে কোনটি একটি বিজারক এবং এক ক্ষারীয়? তাহলে দেখো যে এরকম কোশ্চেন একটা কিন্তু এর আগে করলাম। তাহলে এখানে রাইট অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, সবগুলো স্ট্রাকচারটা আর আঁকবো না, এর আগে স্ট্রাকচারটা যেহেতু এঁকে নিয়েছি, আর স্ট্রাকচার আমি আঁকছি না, হ্যাঁ। তাহলে এখানে বলছে একটি বিজারক দ্রব্য, সেটা হচ্ছে এক ক্ষারীয়। তাহলে এখানে এটা হবে রাইট অ্যান্সার। এই স্ট্রাকচারটা শুধু আমি আঁকবো তোমাদের দেখানোর জন্য, এক ক্ষারীয়, এটা হচ্ছে এক ক্ষারীয় আর বিজারক। তাহলে দেখো যে এখানে বিজারক হাইড্রোজেন কটা ছিল? দুটো হাইড্রোজেন। আর এক ক্ষারীয় কারণ কি? এখানে একটা হাইড্রোজেন OH রয়েছে, সেই জন্য এটা হচ্ছে এক ক্ষারীয়। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এটা, ডি নাম্বারটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? পরবর্তী তাহলে দেখা যাক, পরবর্তী হচ্ছে যে প্রদত্ত কোনটি সবচেয়ে বেশি ক্ষারীয়? তাহলে এইটা আমি যখন ফার্স্ট এক নাম্বার কোশ্চেনটা যদি দেখো, এখানে এই যে এক নাম্বারটা আমি দেখালাম, এই যে এক নাম্বারটা, হ্যাঁ, এক নাম্বারটাতে দেখো যে এখানে কি ছিল, যে নিচের কোনটার ক্ষারকতা সব থেকে বেশি? তাহলে ক্ষারকতা সব থেকে বেশি কি? অ্যামোনিয়ার ক্ষারকত্বটা সব থেকে বেশি। তারপরে এটা অ্যাকচুয়ালি ওটাই অ্যান্সারটা, হ্যাঁ, এই অ্যান্সারটা এখানে। তাহলে ওই একই কোশ্চেন এখানে আলাদাভাবে আরেকটা দিয়ে দেয়, যে প্রদত্ত সবচেয়ে বেশি ক্ষারীয় কোনটা? তাহলে বেশি ক্ষারীয় অবশ্যই অ্যামোনিয়া হবে, রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে H3PO3-তে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? তাহলে এর স্ট্রাকচারটা দেখে নিই। H3PO3-র স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এই স্ট্রাকচারটাগুলো যদিও আমি এঁকেছি এর আগে অনেকবার, তাহলে এখানে আবার আঁকলাম। এখানে দেখো যে এই যে অ্যাসিডিক হাইড্রোজেনগুলো, এইগুলো হচ্ছে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন মানে এই হাইড্রোজেনগুলো অ্যাসিডিক হওয়ার জন্য সহজেই কী করে? জলে আয়নিত হয়ে বেরিয়ে যেতে পারে। সেই জন্য এই হাইড্রোজেনগুলোকে প্রতিস্থাপিত করাটা খুবই ইজি হয়, সেই জন্য এই হাইড্রোজেনগুলোকে বলা হয় প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। তাহলে এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন সংখ্যা কটা হচ্ছে? দুটো হচ্ছে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, ঠিক আছে? তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন যে অ্যামোনিয়াম নাইট্রাইট আর অ্যামোনিয়াম নাইট্রেটকে আমি যদি মৃদু উত্তপ্ত করি, তাহলে কি তৈরি হবে? আমি এখানে বিক্রিয়াটা লিখে রেখেছি, দেখো এটাকে বলা হয় অ্যামোনিয়াম নাইট্রেট। মানে NO2 যদি থাকে সেটাকে বলবে নাইট্রাইট, আর NO3 যদি থাকে সেটাকে বলবে নাইট্রেট, ঠিক আছে? এইটুকু ডিফারেন্স। তাহলে এটাকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে আমরা পেয়ে যাবো নাইট্রোজেন। এটা নাইট্রোজেনের প্রস্তুতি যে বিক্রিয়া আমি তোমাদের সেখানে দেখিয়েছিলাম, তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন তৈরি হবে। আর এটা হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড। এই নাইট্রোজেন অক্সাইডকে অ্যামোনিয়াম নাইট্রেটকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে এটা পেয়ে যাবো NO2, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে N2 আর NO2, এটা তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে সি নাম্বারটা, ঠিক আছে? তারপরে পরবর্তী কোশ্চেন এনে বলছে যে প্রদত্ত কোনটি একটি সুস্থিত হাইড্রাইট, হ্যাঁ? তাহলে আমি যদি হাইড্রাইটগুলো আবার এখানে দেখাচ্ছি যে কোনটা সুস্থিত এবং কেন সুস্থিত। তাহলে এখানে যদি PH3 SH3 SbH3 তারপরে হচ্ছে BiH3, তাহলে গ্রুপের উপর থেকে আমি নিচের দিকে যদি আসি, তাহলে কি হয়? যে তাপীয় স্থায়িত্ব আস্তে আস্তে হ্রাস পায়। কেন হ্রাস পায়? এখানে দেখো যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিকের উপর থেকে নিচের দিকে কী হচ্ছে? সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে। আর সাইজ যদি বড় হয়, এখানকার বন্ধন দৈর্ঘ্যটা কী হবে? EH, এই যে বন্ধন দৈর্ঘ্যটা আস্তে আস্তে কী হবে? এই EH বন্ধন দৈর্ঘ্যটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, কিনা বলো? বন্ধন দৈর্ঘ্য
বন্ধন দৈর্ঘ্য কী হবে, বৃদ্ধি পাবে। গ্রুপের উপর থেকে নিচের দিকে ইএইচ বন্ধন দৈর্ঘ্যটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এই বন্ধন দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে এই বন্ধনটা কী হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আর দুর্বল হয়ে যাবে তাহলে তার কি তাপীয় স্থায়িত্ব কমে যাবে। তাহলে গ্রুপের উপর থেকে নিচের দিকে তাপীয় স্থায়িত্ব আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে, তাহলে ওটা লিখছি যে তাপীয় স্থায়িত্ব কী হয়, গ্রুপের উপর থেকে নিচের দিকে হ্রাস পায়। ঠিক আছে, তাহলে এর তাপীয় স্থায়িত্ব সব থেকে বেশি, তার মানে এটাই হচ্ছে সব থেকে সুস্থিত। ঠিক আছে, যার তাপীয় স্থায়িত্ব সব থেকে বেশি, যে বেশি স্থায়ী সেটাই কি, সেটা হচ্ছে সুস্থিত। তার মানে এমনই হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার পরবর্তী কোশ্চেন, যে এখানে নাইট্রোজেনের কোন হ্যালাইডটি আর্দ্র বিশ্লেষিত হয় না। এখন দেখো যে আর্দ্র বিশ্লেষণে একটা কন্ডিশন ছিল যে কারা আর্দ্র বিশ্লেষিত হবে। সেই কন্ডিশনটা হচ্ছে যে আর্দ্র বিশ্লেষণের জন্য একটা কন্ডিশন প্রয়োজন। এক নম্বর কন্ডিশন হচ্ছে যে পরমাণুর বড় আকার। ঠিক আছে, পরমাণুর আকারটা যদি বড় হয় তাহলে সেটা আর্দ্র বিশ্লেষণ হতে পারবে। 2 নম্বর কন্ডিশন, মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন, সেটা হচ্ছে ফাঁকা ডি উপকক্ষ। ঠিক আছে, ফাঁকা ডি উপকক্ষ থাকতে হবে। তাহলে এখন দেখো যে এখানে যে এই যে যৌগগুলো আছে, এখানে দেখো যে নাইট্রোজেনের আকার ছোট, ফাঁকা ডি উপকক্ষ নেই, কিন্তু ক্লোরিনের আকার একটু বড়, কিন্তু এর কি আছে, ফাঁকা ডি উপকক্ষ আছে। তাহলে সেই জন্য এটা আর্দ্র বিশ্লেষিত, এটা হবে। এটাতে ক্ষেত্রে দেখো যে নাইট্রোজেনের আকার ছোট, ফাঁকা ডি উপকক্ষ নেই, কিন্তু ফ্লোরিনের কী হবে, ফ্লোরিনের আছে, ফ্লোরিনের আকারও ছোট, এরও ফাঁকা ডি উপকক্ষ নেই। তাহলে এটাই আর্দ্র বিশ্লেষিত হবে না। বাকিগুলোর ক্ষেত্রে দেখো প্রত্যেকের ফাঁকা ডি উপকক্ষ আছে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে NF3। পরবর্তী কোশ্চেন আসা যাক। পরবর্তী কোশ্চেনে বলছে যে এই যে বলয় পরীক্ষা দ্বারা বাদামি বলয় উৎপন্ন হওয়ার জন্য কোনটা দেয়। তাহলে এই যে বলয় পরীক্ষা আমি তোমাদের এখানে লিখে রেখেছি, যে এখানে যে বলয় পরীক্ষা 3টে স্টেপে তৈরি হয়েছে। পটাশিয়াম নাইট্রেটকে যদি H2SO4 সহযোগে বিক্রিয়া করা হয় তাহলে পটাশিয়াম, এই যে দেখো যে এটা KHSO4 এটা তৈরি করছে আর নাইট্রিক অ্যাসিড তৈরি করছে। এখানে দ্বিতীয় স্টেপে এই যে নাইট্রিক অ্যাসিডটা তৈরি হলো, এই নাইট্রিক অ্যাসিডটা পরবর্তী ক্ষেত্রে যে FeSO4 এর সাথে বিক্রিয়া করে কী তৈরি করবে, Fe2SO4 3 আর NO এরকম তৈরি করছে। ঠিক আছে, এবার এটা পরবর্তী স্টেপে এই NO যে উৎপন্ন হলো, এই NO আবার FeSO4 এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে একটা বাদামি বলয় পাওয়া যায়। এরকম একটা এটা হচ্ছে বলয় পরীক্ষা। হ্যাঁ, তাহলে এখানে যে বাদামি বলয়টা পাওয়া যাচ্ছে তার স্ট্রাকচারটা হচ্ছে এটা, এটা হলো বাদামি বলয়ের স্ট্রাকচার। তাহলে FeH2O5 আর NO, বাইরে হচ্ছে SO4। তাহলে এটা কার সাথে মিলছে, দেখো এটা কার সাথে মিলছে বলতে পারবে? এটা কারোর সাথে, এখানে যদি দেখি সত্যি কথা বলতে এটা কারোর সাথেই মিলছে না। তাহলে দেখো যে আমি যদি এটাকে SO4টাকে বাদ দিই, হ্যাঁ, তাহলে এটা কী হয়ে যায়, SO4 যদি বাদ দিই তাহলে এটা তো 2+ তৈরি হবে। ঠিক আছে, তাহলে SO4টা যদি বেড়ে যায় এখান থেকে তাহলে 2+ তৈরি হচ্ছে, তার মানে এটাই হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন হচ্ছে এটা, বলছে যে কোন ফ্লোরাইড যৌগটি অস্তিত্বহীন। তাহলে দেখো যে এখানে অস্তিত্বহীন হবে NF5। কেন NF5 অস্তিত্বহীন? কারণ নাইট্রোজেন যদি দেখো, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টা, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3, এখানে কোনো ডি উপকক্ষ নেই। ঠিক আছে, ডি উপকক্ষ নেই, কিন্তু এই যে NF5 যদি গঠিত হতে হয়, NF5 এর জন্য অবশ্যই ফাঁকা ডি উপকক্ষ লাগবে। কারণ এর হাইব্রিডাইজেশনটা হচ্ছে, এর হাইব্রিডাইজেশন যদি দেখা যায় তাহলে এই হাইব্রিডাইজেশনের জন্য, এই গঠনের জন্য এইরকম হাইব্রিডাইজেশন প্রয়োজন। ঠিক আছে, এরকম হাইব্রিডাইজেশন প্রয়োজন, যেখানে ডি উপকক্ষ আছে। তাহলে এখানে যদি দেখছি যে এখানে কি এর ফাঁকা ডি কক্ষ নেই, তাহলে এরকম হাইব্রিডাইজেশন গঠন হওয়ার জন্য অবশ্যই ডি উপকক্ষ প্রয়োজন, কিন্তু এর ফাঁকা ডি উপকক্ষ না থাকার জন্য NF5টা গঠিত হবে না। ওকে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এ। যে HNO3 অ্যানহাইড্রাইডটি হলো, তাহলে HNO3 অ্যানহাইড্রাইড, দুটো নাইট্রোজেনের দুটো অক্সো অ্যাসিড আছে, একটা হচ্ছে HNO2, হ্যাঁ, এটা একটা, আর একটা অক্সো অ্যাসিড যেটা হলো HNO3। তো এই অক্সো অ্যাসিডের অ্যানহাইড্র হলো N2O3, আর এই অক্সো অ্যাসিডের অ্যানহাইড্রাইড হচ্ছে N2O5। এখন স্যার এগুলো মনে রাখবো কী করে? এখন মনে রাখার একটা কৌশল হচ্ছে যে এখানে দেখো নাইট্রোজেনের জারণ অবস্থা কত নেই, এখানে নাইট্রোজেনের জারণ অবস্থা হচ্ছে +5, আর এখানেও নাইট্রোজেনের জারণ অবস্থা হচ্ছে +5, এখানেও নাইট্রোজেনের জারণ অবস্থা হচ্ছে +3, এটাতেও নাইট্রোজেনের জারণ অবস্থা হচ্ছে +3। তার মানে অ্যানহাইড্রেট যেটা অ্যানহাইড্রেট হবে সেখানে তাদের জারণ অবস্থা অবশ্যই একই রকম হবে। সেই জন্য এখানে ছিল যে NH3 অ্যানহাইড্রেট, তাহলে কোনটা হবে? NH3 অ্যানহাইড্রেট হয়ে যাবে নাম্বার সি অ্যান্সার। ঠিক আছে,
পরবর্তী কোশ্চেন, প্রদত্ত কোনটি আর্দ্র বিশ্লেষিত হয় না? তাহলে এখানে দেখো যে আর্দ্র বিশ্লেষিত কে হবে না, আর্দ্র বিশ্লেষিত হবে না NF3। কারণ কি, এর নাইট্রোজেন এবং ফ্লোরিন উভয়েরই কি নেই, উভয়েরই ফাঁকাটি উপকক্ষ নেই। তার ফলে কি হয় না, তার জন্যই এরা আর্দ্র বিশ্লেষিত হয় না। ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বার। পরবর্তী কোশ্চেন, যে প্রদত্ত কোনটি সবচেয়ে দুর্বল ক্ষারক? প্রদত্ত কোনটি সব থেকে দুর্বল ক্ষারক? তাহলে আমি আগে এই যৌগগুলো লিখে দিচ্ছি। যে এখানে প্রথমে ছিল কি NF3, তারপরে হচ্ছে NCl3, তারপরে হচ্ছে NBr3, তারপরে হচ্ছে NI3। এই যে যৌগগুলো আছে, যৌগগুলো থেকে উপর থেকে নিচের দিকে যত আসি ক্ষারকত্ব কমতে থাকে, ক্ষারকত্ব হ্রাস পায়। এখন গল্প হচ্ছে যে ক্ষারকত্ব তাহলে হ্রাস কেন পায়? তাহলে দেখতে হবে যে এই যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের একটা লোন পেয়ার আছে, তো নাইট্রোজেনের যে একটা এর চিত্র অঙ্কন করি, যে NF3টাই আমি অঙ্কন করলাম, NF3টাই এখানে অঙ্কন করলাম, যেখানে এর লোন পেয়ারটা এরকমভাবে রয়েছে। এই লোন পেয়ারটা থাকার জন্য এই যে নাইট্রোজেনের যে সাথে যে ফ্লোরাইড আছে, ফ্লোরিন আছে, এই ফ্লোরিন হচ্ছে অত্যন্ত তড়িৎ-ঋণাত্মক এলিমেন্ট। এই ফ্লোরিন হচ্ছে তড়িৎ-ঋণাত্মক, আর তড়িৎ-ঋণাত্মক হওয়ার জন্য এর যে ইলেকট্রন ঘনত্ব, এর ইলেকট্রন ঘনত্বকে কী করবে, নিচের দিকে আকর্ষণ করে টেনে নেবে, এই নিচের দিকে টেনে নেওয়ার জন্য এখানে কি এই লোন পেয়ার ELP-র ঘনত্ব কী হয়ে যাবে, লোন পেয়ার ইলেকট্রনের ঘনত্ব এখানে হ্রাস পেয়ে যাবে। লোন পেয়ার ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে সব থেকে বেশি, তাহলে কোথায় হ্রাস পাবে, সব থেকে বেশি হ্রাস পাবে এখানে। আর এটাই তাহলে কী হয়ে যাবে, দুর্বল ক্ষারক হয়ে যাবে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে NF3। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে এটা একটু ভুল লেখা হয়েছিল এখানে, তাহলে এটাতে হ্রাস হয় না, এটাতে ক্ষারকত্ব উপর থেকে নিচের দিকে, তাহলে কী হচ্ছে, ক্ষারকত্ব বৃদ্ধি পাবে। এটা ভুল লিখেছিলাম, সরি মিস্টেক হয়েছে একটু। তাহলে ক্ষারকত্ব সব থেকে কম হচ্ছে NF3-র। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, যে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে আয়োডিনের বিক্রিয়া কি উৎপন্ন? গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে আয়োডিনের বিক্রিয়া করলে এটা উৎপন্ন হবে। এখন অ্যান্সারে কী দেওয়া আছে, অ্যান্সারে দেওয়া আছে এখানকার মধ্যে একটাও মিলছে না। আচ্ছা এইটাই হবে তাহলে, কারণ কি এটাকে যদি তুমি একটু ভেঙে লিখো, এটাই অ্যাকচুয়ালি HiO2। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার। পরবর্তী কোশ্চেন, যে H3PO2 তীব্র বিজারণ ধর্মের কারণ কি? তাহলে এটা বিজারণ ধর্মের কারণ হচ্ছে, তার জন্য আমাকে কী করতে হবে, এই স্ট্রাকচারটা একটু দেখতে হবে। এর স্ট্রাকচার এটা হচ্ছে যে কোনো ফসফরাসের অক্সো অ্যাসিডের ফান্ডামেন্টাল স্ট্রাকচার। এখানে কী ছিল, অক্সিজেন দুটো ছিল, দুটো অক্সিজেন হয়ে গেছে, তাহলে হাইড্রোজেন বাকি দুটো হাইড্রোজেন এরকমভাবে চলে আসবে, তাহলে বাকি হাইড্রোজেন দুটো এখানে দেখলাম। তাহলে এখানে বিজারণ ধর্মের কারণ কি? বিজারণ ধর্মের কারণ হচ্ছে, বিজারণ ধর্মের প্রধান কারণ হচ্ছে এই যে হাইড্রোজেনগুলো আছে, এইগুলো হচ্ছে বিজারক হাইড্রোজেন। ডিরেক্টলি ফসফরাসের সাথে যে হাইড্রোজেনগুলো থাকে সেই হাইড্রোজেনগুলোকে বলা হয় বিজারক হাইড্রোজেন। তাহলে এটা আর এই হাইড্রোজেন দুটোর জন্য এটা বিজারণ ধর্ম প্রদর্শন করে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার সি নাম্বার হবে, একটি ওয়েজ গ্রুপ এবং দুটি পিএইচ বন্ধনের উপস্থিতি। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে সি নাম্বার। পরবর্তী কোশ্চেন, যে হোম সিগন্যাল কোন দুটি পদার্থের মিশ্রণে গঠিত হয়? এখন হোম সিগন্যাল জিনিসটা কি? হোম সিগন্যাল জিনিস হচ্ছে, যারা জানো না শুনে না, হোম সিগন্যাল হচ্ছে যে কোনো একটা বিপদগামী জাহাজ, কোনো একটা বিপদগামী জলজাহাজে যদি কোনো সময় যে বিপদের আশঙ্কা দেখা যায়, তখন সেখান থেকে সেই জাহাজ কি করে, একটা কাঠের বাক্সকে জলে ফেলে দেয় এবং সেই কাঠের বাক্সতে একটা আগুন ধরে যায় এবং সেখান থেকে সাদা ধোঁয়া নির্গত হয়। ঠিক আছে, মানে এই বিপদগামী জাহাজটা কি করছে, এরকম একটা কাঠের বাক্স জলে ফেলে দিচ্ছে। এই কাঠের বাক্সটা কীরকম, কাঠের বাক্সটা থাকবে ছিদ্রযুক্ত, যাতে জলে ফেলার সঙ্গে সঙ্গে এর মধ্যে জল প্রবেশ করতে পারে। এরকম ছিদ্রযুক্ত একটা কাঠের বাক্স যেখানে কি করছে, জলে ফেলে দিচ্ছে। ঠিক আছে, জলে যদি ফেলে দেয় তাহলে এখান থেকে সাদা ধোঁয়া তৈরি হবে। এই সাদা ধোঁয়াটাই হচ্ছে কি হোম সিগন্যাল। এখন গল্প হচ্ছে যে সাদা ধোঁয়া তৈরি হচ্ছে কেন? কারণ যে এই যে কাঠের বাক্সটা যে ফেললো, এই কাঠের বাক্সের মধ্যে দুটো কেমিক্যালস থাকে, একটা হচ্ছে ক্যালসিয়াম ফসফাইড Ca3P2 আর একটা থাকে ক্যালসিয়াম কার্বাইড CaC2। এখন ক্যালসিয়াম ফসফাইড আর ক্যালসিয়াম কার্বাইড এরা জলের সংস্পর্শে আসা মাত্র একটা বিক্রিয়া করে কি তৈরি করে, বিক্রি করে প্রধানত 3-4টা জিনিস তৈরি করে। কী জিনিস তৈরি করে? একটা P2H4 বা এটা হচ্ছে ডাইফসফিন, আর একটা হচ্ছে ফসফিন PH3, আর একটা যেটা তৈরি করে সেটা হচ্ছে অ্যাসিটিলিন C2H2। এখন দেখো এটা হচ্ছে অত্যন্ত দাহ্য পদার্থ, অত্যন্ত দাহ্য হওয়ার জন্য এটা কি হয়, যে বায়ুর এটা তৈরি হওয়া মাত্রই এখান থেকে আগুন ধরে যায়, আর আগুন যখন ধরে যায় এই আগুনের সংস্পর্শে এসে এখান থেকে তখন যেটা তৈরি হয় সেটা হচ্ছে সাদা ধোঁয়া, এখান থেকেই তৈরি হয়। তো এই প্রসেসে এটাকে বলছে যে সাদা ধোঁয়াটা
তৈরি হয় এটাকে বলছে কি হোম সিগন্যাল। এখন দেখো যে এখানে কি বলছে যে হোম সিগন্যালে দুটি পদার্থের মিশ্রণে গঠিত হয়। কোন দুটি পদার্থের মিশ্রণ? তাহলে ক্যালসিয়াম কার্বাইড আর ক্যালসিয়াম ফসফাইড। এই হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, যে হোম সিগন্যালে যে গ্যাসটি ব্যবহৃত হয় সেটি কি গ্যাস? তাহলে এটা কি হবে? ফসফিন হবে। পরবর্তী কোশ্চেন, যে লাল ফসফরাসের বন্ধন কোণের গড় মান কত? তাহলে লাল ফসফরাসের স্ট্রাকচারটা আমরা একটু যদি দেখি যে লাল ফসফরাসের স্ট্রাকচারটা হচ্ছে কেমন। লাল ফসফরাসের স্ট্রাকচার হচ্ছে, ধরো যে এটা হচ্ছে লাল ফসফরাসের স্ট্রাকচার, এটা একটা। তারপরে এটা হলো লাল ফসফরাস, এটা হলো লাল ফসফরাসের গঠন, যেখানে পিপিপি বন্ধন কোণের মান হচ্ছে, যেখানে পিপিপি বন্ধন কোণের মান হচ্ছে নিয়ার অ্যাবাউট কত? 101 ডিগ্রি। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। পরবর্তী কোশ্চেন, যে কপারের সাথে নাইট্রিক অ্যাসিডে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে এই যে এটা তো তৈরি হচ্ছে, তার সাথে এক্স তৈরি হয়। এক্সটা কী জিনিস? তাহলে এক্স এখানে দেখো যে কপার যদি নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 3 ধরনের বিক্রিয়া হয় প্রধানত। একটা হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, একটা হচ্ছে নাতি গাঢ়। নাতি গাঢ় মানে হচ্ছে সেটা গাঢ় নয় আর খুব লঘু নয়, মাঝামাঝি টাইপের নাইট্রিক অ্যাসিড, মাঝামাঝি টাইপের গাঢ়ত্ব সম্পন্ন নাইট্রিক অ্যাসিডের দ্রবণ। আর একটা হচ্ছে লঘু দ্রবণ। এখন গাঢ়টার সাথে যদি বিক্রিয়া করে তাহলে সেটা তৈরি করবে NO2, যদি নাতি গাঢ় হয় তাহলে NO, আর লঘু হলে N2O। এখন আমি কি করে বুঝবো যে এখানে তো কিছু বলে না, এখানে কি বলেছে যে গাঢ় কি লঘু দ্রবণ? কিছু বলেনি। তাহলে এখানে এরকম যদি কোশ্চেন আসে, কিছু যদি না বলে তোমাকে ধরে নিতে হবে যে দ্রবণটা কি ছিল? গাঢ়ত্ব ছিল, গাঢ় দ্রবণের সাথে বিক্রিয়া করানো হয়েছে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? NO2 হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, যে এই যৌগটির আয়ন মধ্যস্থ কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত? তাহলে এই যৌগটা যে আছে, এই যৌগটা যে আছে NaH2PO2, এখানে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা, কেন্দ্র পরমাণু হচ্ছে ফসফরাস, তাহলে কেন্দ্র পরমাণু এখানে জারণ সংখ্যা হবে +1। এখন এখানে বলছে যে আয়ন মধ্যস্থ মানে কি? আয়ন মধ্যস্থ মানে হলো সোডিয়ামটা বেরিয়ে যাবে, দিয়ে বাকি এই যে H2 থাকবে, H2PO2, এটা হলো মাইনাস আর Na হচ্ছে প্লাস। এখন দেখো যে এখানেও যদি এর জারণ সংখ্যাটা গণনা করো তবু এখানে কি পেয়ে যাবে? Pl+ পেয়ে যাবে। তাহলে আয়ন মধ্যস্থ হোক অথবা এই যৌগ হোক, যেটাই হোক তার জারণ অবস্থা সবসময় চেঞ্জ হবে না, এটা হবে সবসময় কী হবে? +1ই থাকবে। পরবর্তী কোশ্চেন, যে এখানে এদের বন্ধন কোণের ক্রম। তাহলে এখানে বন্ধন কোণ NH3 PH3 SH3 SBH3 আর BiH3। তাহলে উপর থেকে বন্ধন কোণ কী হয়? উপর থেকে বন্ধন কোণ আমরা জানি যে বন্ধন কোণ হ্রাস পায়। তাহলে বন্ধন কোণ সব থেকে কম কার হবে? বন্ধন কোণ সব থেকে বেশি হবে অ্যামোনিয়ার, তারপরে হবে আর্সেনিকের, না তারপরে হবে ফসফিনের, তারপরে হবে ASH3, তারপরে হবে SBH3। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এ নাম্বার। পরবর্তী কোশ্চেন, যে প্রদত্ত অ্যাসিডগুলির মধ্যে কোনটি 3 ধরনের লবণ উৎপন্ন করে? তাহলে এখানে দেখো যে 2 ধরনের অক্সো অ্যাসিডের এখানে এখানে বলছে প্রদত্ত অক্সো অ্যাসিডগুলির মধ্যে 3 ধরনের লবণ উৎপন্ন করবে কি? তাহলে দেখো যে এই অক্সো অ্যাসিডগুলিতে যটা রিপ্লেসেবল হাইড্রোজেন থাকবে তই ধরনের লবণ উৎপন্ন করবে। রিপ্লেসেবল হাইড্রোজেন বলতে অ্যাসিডিক হাইড্রোজেন যটা থাকবে তটা লবণ তৈরি করবে। এখন এর স্ট্রাকচারগুলো তাহলে আমাদেরকে দেখে নিতে হবে। ফার্স্ট স্ট্রাকচার H3PO2, তাহলে এর হচ্ছে ফান্ডামেন্টাল স্ট্রাকচার, এটা PO2 দুটো ও হয়ে গেছে, তার মানে এখানে এরকম চলে আসলো। তারপরে এর স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, এর স্ট্রাকচারটা হবে এইরকম, এন আছে PO3 আছে, তার মানে OH হবে, তারপরে তার সাথে একটা H হবে। তারপরে এর স্ট্রাকচারটা আমরা এইরকমভাবে আঁকলাম, এর স্ট্রাকচারটা আমরা এইভাবে আঁকলাম। তাহলে দেখো যে এখানে রিপ্লেসেবল বা অ্যাসিডিক হাইড্রোজেন কয়টা আছে? এটাতে অ্যাসিডিক হাইড্রোজেন আছে, এটাতে অ্যাসিডিক হাইড্রোজেন আছে, এটাতে অ্যাসিডিক হাইড্রোজেন আছে শুধুমাত্র এটা অ্যাসিডিক হাইড্রোজেন, তার মানে একটা অ্যাসিডিক হাইড্রোজেন, এটাতে অ্যাসিডিক হাইড্রোজেন, এটা আর এটা, তার মানে এখানে আছে 2টো অ্যাসিডিক হাইড্রোজেন। এখানে অ্যাসিডিক হাইড্রোজেন কয়টা আছে? 1 2 এখানে 3টে আছে, তার মানে এখানে 3টে অ্যাসিডিক হাইড্রোজেন, তার মানে এটা 3টা লবণ তৈরি করবে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে এটা। এখন এখান থেকে একটা কনফিউশনের সৃষ্টি হয়, কারণ কি এটাতে এই স্ট্রাকচারটা আঁকলে তোমাদের কনফিউশন শুরু হবে। আমি স্ট্রাকচারটা এঁকে দেখাচ্ছি। যদি এটা হচ্ছে বোরিক অ্যাসিডের স্ট্রাকচার, এটা হলো বোরিক অ্যাসিডের স্ট্রাকচার, তো বোরিক অ্যাসিডের স্ট্রাকচারটা এরকম, বোরিক অ্যাসিডের স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, এটা হলো বোরিক অ্যাসিডের স্ট্রাকচার। এখন এটাতেও দেখো যে 3টে OH আছে, আর এটা হচ্ছে ফাঁকা 2p কক্ষ, হ্যাঁ। তো এটাতে 3টে OH আছে, কিন্তু এই OHগুলো অ্যাসিডিক OH নয়। কারণ কি? বোরিক অ্যাসিড ধর্ম প্রদর্শন করে কেন? কারণ হচ্ছে এই যে ফাঁকা p কক্ষ, এটা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে
অ্যাসিড ধর্ম প্রদর্শন করে। তাহলে ই কী করে, লোন পেয়ার গ্রহণ করবে। তাহলে এখানে এই যে ফাঁকা পি কক্ষ, টু পি কক্ষ কটা আছে, একটাই টু পি কক্ষ ফাঁকা আছে, তার জন্য একটাই লোন পেয়ার গ্রহণ করতে পারবে। তার জন্য এখানে এই অ্যাসিডটা একটাই লবণ গঠন করবে। তাহলে এটা 3টে ওয়েস থাকলেও এটা আসলে 3 ধরনের লবণ উৎপন্ন করবে না। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন বলছে নিচের যৌগগুলির মধ্যে কোনটি তাপীয় বিয়োজনে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় না। তাহলে নাইট্রোজেন গ্যাস যেটাতে উৎপন্ন হয় এইগুলোতে কি নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে, এটাতেই শুধুমাত্র নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে না, এটাই হচ্ছে একটা অ্যামোনিয়া প্রস্তুতির বিক্রিয়া। ঠিক আছে, এটাতে উৎপন্ন হবে, এটাতে উৎপন্ন হবে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার বি নাম্বারটা। পরবর্তী কোশ্চেন যে PCl5 এ ফসফরাসের সংকরণ অবস্থা কত? তাহলে PCl5 কিন্তু এটা বলছে কঠিন PCl5। ঠিক আছে, কঠিন PCl5 এর সংকরণ অবস্থা কত? এখন কঠিন PCl5 যখন হয় যে এই PCl5 এর গঠনটা চেঞ্জ হয়ে যায় কঠিনে, এটা ধরো যে PCl5 এরকম থাকে, কখন এটা যখন গ্যাসীয় অবস্থায় থাকে, এটা যখন গ্যাসীয় তখন PCl5 আকারে থাকে, কিন্তু এটা চেঞ্জ হয়ে যায় কখন, একটা PCl4 এ চেঞ্জ হয়ে যায়, এটা হয়ে যায় কি PCl4 প্লাস আর PCl6 মাইনাস। মানে এটা কখন দেখা যায়, এরকম ফর্ম কখন হয়, এটা হয়ে যায় যখন এটা কঠিন অবস্থায় থাকে। তার মানে দেখো যে এই PCl5টা ভেঙে গিয়ে দুটো আয়ন তৈরি করে থাকে, একটা আয়নিক ফর্মে থাকে কঠিন অবস্থায়। এবং এই আয়নিক ফর্মে কি দুটো আয়ন আছে, তার জন্য এখানে দুটো ফসফরাসের জন্য দুরকম সংকরণ অবস্থা হবে। তাহলে এই সংকরণ অবস্থার জন্য এই সংকরণ অবস্থাটা ক্যালকুলেট করো। এখানে দেখো যে ফসফরাসের জন্য আমরা ইলেকট্রন যদি কাউন্ট করি, ফসফরাসের ইলেকট্রন কাউন্ট, বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টা, আর এখানে দেখো 4টা ক্লোরিন আছে, তার জন্য 4, আর দেখো এটা প্লাস চার্জ আছে, তার মানে কি একটা ইলেকট্রনের ঘাটতি আছে, তার জন্য এখানে -1 লিখলাম, বাই হলো কত 2, তাহলে সমান সমান আমরা কি পেয়ে যাচ্ছি 4। আর 4 হলেই কি হয়, এটা 4 যদি হয় তাহলে এটা হবে sp3। ক্লিয়ার? তাহলে এখানে আমরা এর সংকরণ অবস্থাটা ক্যালকুলেট করি। তাহলে এখানে দেখছি ফসফরাসের জন্য 5 আর 6টা ক্লোরিন আছে, তার জন্য 6। তারপরে দেখো এখানে নেগেটিভ চার্জ আছে, তার মানে কি একটা ইলেকট্রন এক্সট্রা আছে, এই এক্সট্রা ইলেকট্রনের জন্য হচ্ছে +1 বাই হলো 2 সমান সমান হয়ে গেল 6। আর যদি 6 আসে তাহলে এটার সংকরণ অবস্থাটা হয়ে যাবে sp3d2। তাহলে রাইট অ্যান্সার কোনটা হচ্ছে? রাইট অ্যান্সার হচ্ছে sp3 আর sp3d2। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল ডি নাম্বার। পরবর্তী কোশ্চেন বলছে সিলভার ক্লোরাইড অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত হয়। এই দ্রবণে উপস্থিত ক্যাটায়নটি হলো, যখন সিলভার ক্লোরাইডকে অ্যামোনিয়াম দ্রবণে দ্রবীভূত করা হয় তখন এরকম একটা কমপ্লেক্স যৌগ গঠন করে। ঠিক আছে, এই কমপ্লেক্স যৌগটারই একটা আয়ন হচ্ছে কি, এই কমপ্লেক্স যৌগটা ভেঙে গিয়ে এরকম আয়ন, মানে কমপ্লেক্স যৌগটা যদি দেখো তাহলে এই কমপ্লেক্স যৌগটার আয়ন কোনটা? আয়ন হচ্ছে এটা প্লাস হচ্ছে Cl মাইনাস। তাহলে কি রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা? রাইট অ্যান্সার হয়ে গেল ডি নাম্বার। পরবর্তী কোশ্চেন, নিম্নোক্ত কোনটির তাপীয় বিয়োজনে নাইট্রোজেন অক্সাইড গ্যাস নির্গত হয় না? হ্যাঁ, হয় না কিন্তু বলেছে, তাহলে এটা কোনটা অ্যান্সার হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে এটাতেও NO2 দেখো নির্গত হয়েছে, বিক্রিয়াগুলোতে দেখো প্রত্যেকটাতে NO2 নির্গত হবে, তার মানে এটা তো হবে, শুধুমাত্র যেটা হবে না সেটা হচ্ছে এটা। তাহলে বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন যে এখানে দুটো যৌগ আছে, একটা আছে SI3 আর একটা আছে এটা। হ্যাঁ, তাহলে এই যৌগ দুটো আমি আগে এঁকে নিই, তারপরে তাদের এইটা বলছি। এখানে এই যৌগটা হচ্ছে SiH3, এটা হলো SiH3, এটা হলো SiH3, আর এদের একটা কি থাকবে, নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার থাকে। এখানেও CH3 আর CH3, এখানেও একটা লোন পেয়ার রয়েছে। এখন দেখো লোন পেয়ার রয়েছে, তাহলে এই যে CH3 আছে এর একটা +I এফেক্ট আছে, এই +I এফেক্টের জন্য এটা কি করে, ইলেকট্রন ডোনেট করে কেন্দ্রীয় পরমাণুর দিকে। তাহলে ইলেকট্রন ডোনেট করার জন্য এখানে কি হয়, ইলেকট্রন ঘনত্ব কি হয়, লোন পেয়ার এলপির ঘনত্ব কি হবে, বৃদ্ধি পাবে, এলপির ঘনত্ব এখানে বৃদ্ধি পায়, এলপির ঘনত্ব বৃদ্ধি পায়, তার জন্য এর কি হয়, ক্ষারকত্ব বেশি হবে। কিন্তু এখানে কোনো I এফেক্ট নেই, তার মানে কি এর ক্ষারকত্ব তুলনামূলকভাবে কম হবে। এখন দ্বিতীয় কোশ্চেন যে এই যে সালফার ডাইঅক্সাইড, এই যে সিলিকন আছে, হ্যাঁ, তো সিলিকনের সাইজ বড় হওয়ার জন্য SiH3 আলটিমেট সাইজটা কী হয়ে যায়, বড় হয়ে যায়। এই SiH3 সাইজ অনেকটা কী হয়, বড় হয়ে যায়। এই SiH3 সাইজ বড় হয়ে যাওয়ার জন্য আমি তোমাদের এই জিনিসটা একটু দেখাচ্ছি যে এই সাইজটা বড় হয়ে গেলে কী সমস্যা হবে। ধরো এই সাইজটা যদি বড় হয়ে যায়, ধরো আমার কাছে এই 3টে কলম আছে, আমার কাছে, এই 3টে এরকম ছিল, এরা কী ছিল, এরকম ছিল, এরা এরকমভাবে আছে। যখন এদের মধ্যে একটা রিপালশন হবে, তারা কী হবে, এরকম আকারে চলে আসবে না, এরকম হয়ে চলে আসবে। আর এরকম যদি হয়ে যায় তাহলে কি আসছে, প্ল্যানার ফর্মে চলে আসছে। তাহলে এটা প্ল্যানার ফর্মে চলে আসার জন্য এর আকৃতিটা কি, এটা আকৃতিটা হয়ে যাবে সমতল, কিন্তু এর আকৃতি কি থাকবে, এর আকৃতি থাকবে পিরামিড।
ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার হয়ে যাওয়ার কথা। তাহলে এখানে দেখো যে বলছে SiH3 পিরামিড, না এর SI পিরামিড হবে না, এটা হচ্ছে SiH3, এটা হচ্ছে সমতলিক এবং এটা অপেক্ষা কম ভারী, এটা হচ্ছে রাইট অ্যান্সার, তাহলে বি নাম্বারটা। পরবর্তী কোশ্চেন এখানে বলছে একটি অজৈব যৌগ যেটা বিয়োজিত হয়ে BrC উৎপন্ন করে, যেখানে C যৌগটি হচ্ছে তরল এবং লিটমাসে সাড়া দেয় না। তারপরে বলছে বি যৌগকে সাদা ফসফরাসের উপস্থিতিতে জ্বালানো হলে একটা নিরোধক ডি উৎপন্ন হয়। তাহলে ABCD ক্যালকুলেট করতে বলছে। তাহলে আমরা যদি এই যে যৌগ মানে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেটকে আমরা যদি উত্তপ্ত করি তাহলে পেয়ে যাবো N2 আর H2O, যেখানে এই H2ওটা কি একটা লিটমাস পরীক্ষায় সাড়া দেবে না। লিটমাসে কারা সাড়া দেবে? লিটমাসে সাড়া দেবে যাদের অ্যাসিডিক বা বেসিক চরিত্র রয়েছে, অ্যাসিডিক বা ক্ষার চরিত্র রয়েছে, তারা লিটমাসে সাড়া দেবে। কিন্তু জল কি, জল হচ্ছে H2 হচ্ছে কি একটা প্রশম দ্রবণ, এটা কোনো অ্যাসিড ধর্ম বা ক্ষার ধর্ম নেই। ক্লিয়ার? তাহলে এবার আবার যদি N2O-কে ফসফরাসের সাথে বিক্রিয়া করা হয় তাহলে এটা কী তৈরি করবে? P2O5, যেটা হচ্ছে সাদা ধোঁয়া সৃষ্টি করে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ABCD। তাহলে রাইট অ্যান্সার কোনটা হচ্ছে? রাইট অ্যান্সার সম্ভবত তাহলে এটা ইন্টু P2O5, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এ নাম্বার। পরবর্তী কোশ্চেন বলছে নাইট্রিক অ্যাসিড উৎপাদনে প্রাথমিকভাবে অ্যামোনিয়াকে জারিত করা হয়। তাহলে তোমরা অসওয়াল্ড পদ্ধতিতে দেখেছো যে নাইট্রিক অ্যাসিড উৎপাদনে প্রথমে কি করা হয়? প্রথমে NO তৈরি করা হয়। ক্লিয়ার? তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? না NO। পরবর্তী কোশ্চেন প্রদত্ত কোন ক্যাটায়নটি অ্যামোনিয়ার সঙ্গে জটিল যৌগ গঠন করে না? তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে তিনটে আছে এরা জটিল যৌগ গঠন করবে, এরা জটিল যৌগ গঠন করে। শুধুমাত্র এই শুধুমাত্র কে গঠন করবে না? শুধুমাত্র এ করে না। তাহলে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে Pb2+, মানে ডি নাম্বারটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন হচ্ছে H3PO5 এর ক্ষার গ্রহিতা কত? তাহলে এর স্ট্রাকচারটা আগে দেখে নিই যে H3PO4 এর PO5, ঠিক আছে। তাহলে এটা হলো যে কোনো ফসফরাসের অক্সাইডের ফান্ডামেন্টাল স্ট্রাকচার। এখন দেখো অক্সিজেন আছে 5টা, তাহলে এখানে একটা অক্সিজেন ওইচের সাথে দিলাম, এখানে একটা অক্সিজেন দিলাম। অক্সিজেন কটা দেওয়া হলো? 1 2 3 4টা, আরও একটা অক্সিজেন আছে স্যার, তাহলে এখানে আরও একটা অক্সিজেন দিয়ে দিলাম, দিয়ে একটা ওইচ দিলাম। এখানে দেখো ক্ষারীয় কত কটা হাইড্রোজেন আছে? অ্যাসিডিক হাইড্রোজেন 3টে, তাহলে এর ক্ষার গ্রহিতা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, তাহলে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে কঠিন অবস্থায় PCl5, এই কোশ্চেনটা আমি একটু আগে দেখালাম। PCl5 হচ্ছে কোনটা হবে? PCl5 হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে এটা। কারণ কি একটু আগে আমি দেখালাম, কোনটা স্লাইডে আছে আমি দেখাচ্ছি। এটা হ্যাঁ এখানে এই যে দেখো এখানে কি তৈরি হয়েছে? PCl4 তৈরি হয়েছিল। হ্যাঁ, এই PCl4টা sp3, তাহলে এর সংকরে এটা sp3 সংকরিত, তাহলে এটা কি হবে? চতুস্থলক হবে এর গঠনটা। হ্যাঁ, আর এখানে কি sp3d2, তাহলে এটা কি হবে? অষ্টতলীয় হবে, অষ্টতলীয় হচ্ছে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়েছে? রাইট অ্যান্সার হচ্ছে চতুস্থলিকা PCl4, আর এটা হচ্ছে অষ্টতলীয় এটা। ঠিক আছে। তাহলে পরবর্তী আমরা দেখা যাক। পরবর্তী যে হাইপোফসফরাস অ্যাসিডের সংকেত হলো যে হাইপোফসফরাস অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO2। ঠিক আছে। এটা নেমগুলো আমি দেখেছিলাম যে কোনটা হাইপোফসফরাস, কোনটা পাইরোফসফরাস, কোনটা অর্থোফসফরাস। ঠিক আছে, এই স্ট্রাকচারগুলো দেখেছিলাম। তাহলে এটা হচ্ছে H3PO2 হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। পরবর্তী হচ্ছে যে প্রদত্ত কোনটির স্ফুটনাঙ্ক সর্বাধিক? তাহলে গ্রুপের উপর থেকে যদি নিচের দিকে যাই তাহলে এনে দেখা যায় যে আস্তে আস্তে স্ফুটনাঙ্ক আস্তে আস্তে বৃদ্ধি পায়। তাহলে এখানে কী হবে? স্ফুটনাঙ্ক অ্যান্টিমনি বেশি হবে। পরবর্তী আমি দেখি 45 নম্বর কোশ্চেন যে P4O10 কোন অক্সি অ্যাসিডের নিরোধক? এটা মানে হচ্ছে যে নিরোধক মানে হচ্ছে যে এই যে দেখো যে এটাকে যদি আর্দ্র বিশ্লেষিত করি, মানে P4O10কে যদি আর্দ্র বিশ্লেষিত করি তাহলে কী পেয়ে যাবো? ফসফরিক অ্যাসিড পাবো। তার মানে ফসফরিক অ্যাসিডের নিরোধক হলো P4O10। বুঝো ব্যাপারটা? মানে P4O10কে আর্দ্র বিশ্লেষিত করলে ফসফরিক অ্যাসিড পাচ্ছি, সেই জন্য ফসফরিক অ্যাসিডের নিরোধক হচ্ছে P4O10। ঠিক আছে। সিমিলারলি আমি যদি P4O6কে যদি ঠান্ডা জলে যদি করি বিক্রিয়া করায়, আর্দ্র বিশ্লেষিত করায়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি অর্থোফসফরাস অ্যাসিড। ঠিক আছে। আর এটাকে যদি আমি উষ্ণ জলে যদি আর্দ্র বিশ্লেষণ করি তাহলে এটা পেয়ে যাবো ফসফেন আর ফসফরিক অ্যাসিড। তাহলে এগুলো আমাদের দরকার নেই। তাহলে এখানে যেটা আমাদের প্রয়োজন ছিল যে এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড পেয়ে যাবো। তাহলে যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। সি নাম্বার হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন
পরবর্তী কোশ্চেন যে NH3-তে সংকরণ অবস্থা কত? তাহলে এর সংকরণ অবস্থা কত? যে নাইট্রোজেনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন কটা? 5টা নাইট্রোজেনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন, আর এখানে হাইড্রোজেন কটা আছে? 3টে আছে। তাহলে 3 দিলাম, ভাগ হচ্ছে 2, তাহলে এটা কত পেয়ে যাচ্ছি? 4 পেয়ে যাচ্ছি। আর 4 হলে কি হয়? sp3 হয়। তাহলে সংকরণ অবস্থা হচ্ছে sp3। ঠিক আছে, এবার পরবর্তী স্লাইড। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে এখানে প্রদত্ত কোনটিতে পিএইচ বন্ধন অনুপস্থিত? পিএইচ বন্ধন অনুপস্থিত, এর স্ট্রাকচারটা তাহলে দেখে নিই আমরা। এই স্ট্রাকচারটা হচ্ছে এরকম। তাহলে দেখো এটাতে পিএইচ বন্ধন আছে। ঠিক আছে, তাহলে এটাতে এবার দেখি যে এটাতে আছে কি না। H3PO3, এটাতেও দেখো পিএইচ বন্ধন আছে। তারপরে যদি দেখি H4P2O5, H4, তাহলে দুটো H এখানে দিয়ে দিলাম, তাহলে এটাতেও পিএইচ বন্ধন আছে। তাহলে এটাতেই পিএইচ বন্ধন থাকবে না। হ্যাঁ, এটাতেই পিএইচ বন্ধন থাকবে না। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রদত্ত কোনটির বিজারণ ক্ষমতা নেই, বিজারণ ক্ষমতা নেই, তাহলে একটু আগে স্ট্রাকচারগুলো দেখালাম যে যেখানে এই যে দেখো এই স্ট্রাকচারটা দেখো যে এখানে বিজারক হাইড্রোজেন আছে না, বিজারক হাইড্রোজেন আছে, এটা তো বিজারক হাইড্রোজেন আছে, এটা তো বিজারক হাইড্রোজেন আছে, কিন্তু এটাতে বিজারক হাইড্রোজেন নেই। তার মানে এটার বিজারণ ক্ষমতা থাকবে না, এটার বিজারণ ক্ষমতা থাকবে না। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? এখানকার দেখো যে এইখানে যদি দেখো যে H3PO4 এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম, তার জন্য এর এখানে কোনো বিজারক হাইড্রোজেন নেই, এখানে কোনো বিজারক হাইড্রোজেন নেই, সেই জন্য কী হচ্ছে? এর বিজারণ ক্ষমতা থাকবে না। পরবর্তী কোশ্চেন হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড ও এর ধর্ম সংক্রান্ত কোন জোড়টি সঠিক নয়? তাহলে নাইট্রোজেন অক্সাইড, এখানে কয়েকটা নাইট্রোজেন অক্সাইড আমরা বলছিলাম যে টোটাল 5টা নাইট্রোজেন অক্সাইড আছে, যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে N2O, যার গঠনটা হচ্ছে এরকম সরলরৈখিক গঠন। হ্যাঁ, যেখানে ডাবল বন্ড N থাকবে অথবা ট্রিপল বন্ড N থাকবে। দ্বিতীয়টা হচ্ছে এটা এরকম এরো সরলরৈখিক গঠন, এখানে একটা লোন পেয়ার, এটা এখানে একটা কি থাকে, একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, সেই জন্য এটা হচ্ছে পরাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। তারপরে হচ্ছে N2O3, যেটার দুটো ক্যানোনিক্যাল ফর্ম আছে, মানে দুটো রেজোনেটিং স্ট্রাকচার আছে, যেটা হচ্ছে একটা এটা আর একটা হচ্ছে এরকম। আর এটা হচ্ছে NO2, যেটা হচ্ছে একটা বেন্ট স্ট্রাকচার, এটা হচ্ছে এটা। তাহলে এখানে বলছে যে কোনটা সঠিক নয়। হ্যাঁ, তো সঠিক নয় কোনটা? এটা হচ্ছে N2O-তে একটি NN বন্ধন আছে। তাহলে একটা NN বন্ধন কেন? এটাতে থাকবে কটা NN বন্ধন? 3টা NN বন্ধন থাকবে, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো যে NO পরাচুম্বকীয় প্রকৃতির, আমি দেখলাম যে NO-তে কি একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, এটা অবশ্যই পরাচুম্বকীয়। তারপর বলছে NO2-র গঠন হচ্ছে রৈখিক। NO2-র গঠন কি রৈখিক? NO2 এর গঠন কিন্তু রৈখিক নয়, এর গঠন হচ্ছে বেন্ট, মানে ভি এর মতো অনেকটা দেখতে। হ্যাঁ, তো এটাও তাহলে অ্যান্সার হবে। ঠিক আছে, তারপর বলছে N2O3-র একটি NON বন্ধন বর্তমান, তাহলে এটাও সঠিক। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে দুটো, এ আর সি হবে, দুটোই হবে অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন হচ্ছে বায়ুর উপস্থিতিতে ফসফিন গ্যাস সাদা ধোঁয়া সৃষ্টি করে যে যৌগ গঠন করে সেটির কারণে। কারণ কি, যে ফসফিন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? P2O5 তৈরি করে, আর যেটা কি করে? সাদা ধোঁয়া উৎপন্ন করে। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? P2O5 হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে পরবর্তী স্লাইড। তাহলে এখানে দেখো যে এখানে Cn- আর N2 উভয় আইসো ইলেকট্রনিক মানে এদের ইলেকট্রন সংখ্যা সেম, কিন্তু Cn- অপেক্ষা N2 রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এখানে বলছে Cn- আর N2, এটাকে বলছে নিষ্ক্রিয়, এটাকে বলছে এটা হলো নিষ্ক্রিয়। কারণ কি? কারণ যদি এর স্ট্রাকচারটা যদি দেখো, এর বন্ধনটা যদি দেখো, এই যে নেগেটিভ চার্জটা এই দিকে আছে, তার জন্য এর একটা কি হয়, এইদিকে একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়া করে। আর এর গঠনটা যদি দেখো, এর গঠনটা হচ্ছে এরকম, যেখানে এরকম এদিকে একটা লোন পেয়ার, এর ক্ষেত্রে এদিকে একটা লোন পেয়ার, তাহলে এর একটা ডাইপোল মোমেন্ট এইদিকে ক্রিয়া করে, আর এই লোন পেয়ারটার জন্য এই ডাইপোল মোমেন্টটা এদিকে ক্রিয়া করে। তাহলে আলটিমেট ডাইপোল মোমেন্ট কী হয়ে যাচ্ছে? নেট ডাইপোল মোমেন্ট হয়ে যাচ্ছে 0। তাহলে এখানে নিষ্ক্রিয় থাকার একটা অন্যতম কারণ হচ্ছে যে এর নেট ডাইপোল মোমেন্ট 0, কিন্তু এর নেট ডাইপোল মোমেন্ট রয়েছে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে বন্ধন ধ্রুবীয়তা, তাহলে বি নাম্বার হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এবার হচ্ছে পরবর্তী কোশ্চেন 52। এটা বলছে যে অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে তাপ দিলে কি উৎপন্ন হয়? এই কোশ্চেনটা একটু আগে দেখালাম যে নাইট্রোজেনের প্রস্তুতি। তাহলে অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে N2 তৈরি করে, Cr2O3 আর 4H2O। তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 53, যে প্রদত্ত কোন মন্তব্যটি সঠিক নয়? হ্যাঁ, সঠিক নয় বলেছে কিন্তু। তাহলে হচ্ছে অ্যামোনিয়া ফসফিন, তার মানে এখানে দুটো জিনিসের কথা বলছি, একটা হচ্ছে অ্যামোনিয়া, একটা হচ্ছে ফসফিন। তাহলে এখান থেকে আমরা কি জানি? এর ক্ষারকত্ব বেশি,
ক্ষারকত্ব, এর ক্ষারকত্ব বেশি। তারপরে এটা সম্পর্কে কি জানি, এটা সম্পর্কে আমরা যেটা জানি, এটা সম্পর্কে জানি এটা হচ্ছে একটা বিষাক্ত, এটা একটা বিষাক্ত গ্যাস। তাহলে এখানে এই দুটো দিয়ে আমার সম্ভবত অ্যান্সার হয়ে যাওয়ার কথা। তারপরে এর যদি স্থিতিতে এটা বেশি সুস্থিত, এটা বললাম কেন বেশি সুস্থিত, এর আগের কোশ্চেনে অ্যান্সার আলোচনা করা হয়ে গেছে। এটা বেশি সুস্থিত, এটা বেশি সুস্থিত, আর এটা তাহলে কম সুস্থিত। হ্যাঁ, তাহলে এখানে আমি এখান থেকে মনে হয়, তারপরে এটা জলের দ্রাব্যতার কথা বলছি, এটা জলের দ্রাব্য বেশি, জলে বেশি দ্রাব্য, এটা বেশি দ্রাব্য। তাহলে এখানে এইটুকু থেকে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যামোনিয়া ফসফেট বেশি বিষাক্ত, এটা তাহলে ভুল, এটাই ভুল। হ্যাঁ, বাকি এবার দেখো অ্যামোনিয়া ফসফেট অপেক্ষা বেশি ক্ষারীয়, তাহলে এটাও তো সঠিক, ঠিক আছে। তারপরে অ্যামোনিয়া ফসফেট বেশি সুস্থিত, অ্যামোনিয়া ফসফেট জল বেশি দ্রব্য। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এই নাম্বারটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন এনে বলছি 1-2 স্তম্ভ মিলাও। হ্যাঁ, এখানে তাহলে এই যে N2O এটা কার সাথে মিলবে? N2O-তে যেটা বন্ধন আছে, তাহলে সি নাম্বারটা যে NN ডাবল বন্ধন NN ট্রিপল বন্ধন, এই স্ট্রাকচারটা একটু আগে দেখাচ্ছিলাম আমি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে N2O, এটা হচ্ছে সি নাম্বার। এবার 2 নাম্বারটা দেখো যে N2O4 এ কোনটা থাকবে? N2O4 এ যেটা থাকবে NN বন্ধনটা থাকবে, তাহলে এটা হবে এ নাম্বারটা। তারপরে 3 নাম্বার N2O5 এ NON বন্ধন আছে, তাহলে এটা হচ্ছে বি নাম্বারটা। তার 4 নম্বরে এখানে কী থাকবে? N ডাবল বন্ড ও থাকবে, তাহলে এটা হচ্ছে ডি নাম্বারটা। তাহলে রাইট অ্যান্সার কোনটা হচ্ছে? 1 এর সি, 2 এর এ, 3 এর বি, 4 এর ডি, তাহলে এটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এবার পরবর্তী কোশ্চেন 55 নম্বর, যে কমলা বর্ণের কঠিন পদার্থ এক্সকে উত্তপ্ত করলে বর্ণহীন গ্যাস ওয়াই উৎপন্ন হয়। হ্যাঁ, এবং সবুজ বর্ণের অবশেষ জেড পাওয়া যায়। ওয়াই গ্যাস এমজি এর সঙ্গে বিক্রিয়া করে যে সাদা কঠিন পদার্থ উৎপন্ন করে সেটি কী হবে? যে আমি এটা বলছিলাম যে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, এই বিক্রিয়াটা খুবই সত্যি ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। নাইট্রোজেন, এটা হচ্ছে নাইট্রোজেনের প্রস্তুত বিক্রিয়া, যেটা একটু অন্যভাবে দিয়েছে। তাহলে এটা কি, যে এর বর্ণটা হচ্ছে কমলা বর্ণ। হ্যাঁ, তো কমলা বর্ণটা কী হচ্ছে? যে অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে যদি উত্তপ্ত করি তাহলে নাইট্রোজেন, আর সবুজ বর্ণের জেড পাচ্ছি, তাহলে এটা পেয়ে যাবো। এবার বলছি যে এই যে ওয়াইয়ের সাথে কার বিক্রিয়া করবে? ওয়াইয়ের সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়া করবে, নাইট্রোজেনের সাথে ম্যাগনেসিয়ামের যদি বিক্রিয়া করি তাহলে আমরা এটা পাচ্ছি। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এই নাম্বারটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এবার হচ্ছে 55 নম্বর কোশ্চেন, যে নিচের কোন নাইট্রোজেনের অক্সাইডটি নাইট্রাস অ্যাসিডের অনাদ্র অবস্থা? তাহলে এই অ্যান্সারটা এর আগে আমি বলে দিয়েছি যে এটা হবে, এটা হচ্ছে অনাদ্র অবস্থা হচ্ছে এটা নাইট্রাস অ্যাসিড, এর অনাদ্রটা হবে কোনটা? N2O3। এটা কীভাবে মনে রাখতে বলেছিলাম? কারণ এর জারণ অবস্থা 3 আর এরও জারণ অবস্থা 3, এইভাবে মনে রাখতে বলেছিলাম। তাহলে পরবর্তী কোশ্চেন, যে লাল ফসফরাস হলুদ ফসফরাসের তুলনায় কম সক্রিয়, তাহলে এর কারণটা কী হবে? এর হচ্ছে পলিমারিক গঠন। ঠিক আছে, এইগুলোতে আমি সময় নষ্ট করছি না। একটি প্রদত্ত কোনটি চতুস্থলিকীয় অ্যাসিড, না সরি চতুক্ষারীয় অ্যাসিড, মানে যার 4টা কী আছে? অ্যাসিডিক হাইড্রোজেন রয়েছে। তাহলে এটা হচ্ছে হাইপোফসফরাস। এই অ্যাসিডগুলোর স্ট্রাকচারগুলো আমরা দেখব। তাহলে আমি যদি এই স্ট্রাকচারগুলো আঁকি, তাহলে এই হাইপোফসফরাস অ্যাসিডের স্ট্রাকচারটা হচ্ছে এইরকম। এটা আচ্ছা, আমি এখান থেকে আঁকার চেষ্টা করি। আমি আগে এটা আঁকি। হ্যাঁ, এর পাইরোফসফরাসটা মানে পাইরো মানে একটা এই পিওপি বন্ধন থাকবে। ফসফরিক বলেছে না? তাহলে এটা হলো পাইরোফসফরিক অ্যাসিড। তারপরে কি বলছে? হাইপোফসফরাস। ঠিক আছে, হাইপোফসফরাস মানে হচ্ছে এটা। এটা হলো হাইপোফসফরাস। তারপরে এটা হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড। তাহলে কোনটাতে হচ্ছে? রাইট অ্যান্সার অলরেডি আমরা পেয়ে গেছি। তাহলে এটাতে দেখো 4টা হাইড্রোজেন রয়েছে। হ্যাঁ, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বারটা। তারপরে কোশ্চেন নাম্বার 59, যে প্রদত্ত কোন যৌগকে উত্তপ্ত করলে নাইট্রোজেন পাওয়া যায়? তাহলে এটাকে যদি আমরা উত্তপ্ত করলে নাইট্রোজেন পাওয়া যাবে। এই বিক্রিয়াটা এর আগে আমি দেখালাম। হ্যাঁ, আর কিন্তু এটাকে যদি উত্তপ্ত করি তাহলে এটাতেও নাইট্রোজেন পাওয়া যাবে। এই বিক্রিয়াটাও আমি বলছিলাম যে এটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তারপরে NaN3 এটা দেখানো হয়নি, তাহলে এটাকেও যদি উত্তপ্ত করি তাহলে এখানেও নাইট্রোজেন পাওয়া যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কোনগুলো? সবগুলো।
59। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 60, যে এখানে P4O10 অল্প পরিমাণ ঠান্ডা জলের সাথে বিক্রিয়া যদি করে তাহলে কী তৈরি হবে। এটা যদি ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এটা এই বিক্রিয়াটা একটু আগে আবার দেখেছিলাম। হ্যাঁ, তারপর কোশ্চেন নাম্বার 61, এটা এবার বলছি এটাকে যদি ঠান্ডা জলে দ্রবীভূত করে, এই বিক্রিয়াটা একটু আগে দেখালাম, তাহলে এই বিক্রিয়াটা যদি দেখা হয় তাহলে এখানে কী তৈরি, ফসফরাস অ্যাসিড তৈরি হবে, অর্থোফসফরাস অ্যাসিড। এবার হচ্ছে 62 নম্বর কোশ্চেন, যে প্রদত্ত কোনটি সব থেকে সক্রিয় এবং অস্থায়ী। এখানে দেখো যদি গ্রুপের উপর থেকে নিচের দিকে এরকমভাবে আসি তাহলে কী হচ্ছে, বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে বন্ধন দৈর্ঘ্য কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আর যদি বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে এই বন্ধনটা কী হচ্ছে, বন্ধনটা বড় হয়ে গেল, বড় বন্ধন, তাহলে এখানে কি এই বন্ধনটা সব থেকে বেশি দুর্বল হবে আর এই বন্ধনটা সব থেকে শক্তিশালী হবে। যদি এটা শক্তিশালী হয় তাহলে এটা যদি শক্তিশালী হয় তাহলে এখানে NCl3 এটা হচ্ছে সব থেকে বেশি কি শক্তিশালী, তাহলে এটা হয়ে যাবে তোমার কি সব থেকে বেশি স্থায়ী হবে। আর এটা Bi3 যেটা BiCl3 এটা হয়ে যাবে তোমার অস্থায়ী, এটা অস্থায়ী, আর যেটা অস্থায়ী সেটা হচ্ছে সক্রিয়। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে BiCl3 হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তোমাদের বই মনে হয় এটা এই যে AlCl3 দেওয়া আছে, এটা কিন্তু এর অ্যান্সার হবে না, এটা ভুল হবে। হ্যাঁ, পরবর্তী কোশ্চেনটা প্রিন্টিং হয়তো মিস্টেক আছে সেই জন্য এটা অ্যান্সার করেছে। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। 63 নম্বর, জিঙ্কের সঙ্গে লঘু এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া যদি করে তাহলে আমি যদি জিঙ্কের সাথে গাঢ় এবং উষ্ণ যদি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করে তাহলে যেটা পেয়ে যাবো তো এটা জিঙ্ক নাইট্রেট পাবো, তার সাথে নাইট্রোজেন ডাইঅক্সাইড। আর লঘু ও শীতল যদি পেয়ে যায় তাহলে এটাতেও কি জিঙ্ক নাইট্রেট, তার সাথে N2O পেয়ে যাবো, নাইট্রাস অক্সাইড। হ্যাঁ, তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এ নাম্বারটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। 64 নম্বর কোশ্চেন, যে বিশুদ্ধ ফসফিন অদাহ্য হলেও অশুদ্ধ অবস্থায় নিম্নোক্ত কোনটির উপস্থিতির জন্য একটি দাহ্য হয়। তাহলে এটা যেখানে আমি হোম সিগন্যাল পড়ালাম, বললাম হোম সিগন্যাল সম্পর্কে, সেটা কি যে P4O10 না সরি P2H4 এটার জন্য কি এটা হচ্ছে দাহ্য। আর এটাই কি হয়ে যায়, বায়ুর সংস্পর্শে এটা জ্বলে যায়, যেটা ফসফিনকে দাহ্য করে দেয়। তাহলে এখানে অ্যান্সার রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা, P4 না P2H4। কোশ্চেন নাম্বার 64 হলো কোশ্চেন নাম্বার 65। কোশ্চেন নাম্বার 65 এখানে বলছে যে PCl5 এর আকার ত্রিকোণীয় দ্বিপিরামিড। আমরা জানি যে PCl5 এর এটা হচ্ছে ওর সংকরণ অবস্থা, এর হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিড স্ট্রাকচার, তার মানে কি এটা হচ্ছে সঠিক। এবার বলছে যে উত্তপ্ত করলে H3PO3 অসামঞ্জস্য বিক্রিয়ার মাধ্যমে H3PO4 ও PS3 উৎপন্ন করে, তাহলে এটা অবশ্যই সঠিক। কারণ কি অর্থোফসফরাস অ্যাসিডকে যদি উত্তপ্ত করা হয় তাহলে এটা জারণ ঘটে H3PO4, এটা PO3 না, এটা হবে H3PO4 তৈরি করে আর একটা ফসফেট তৈরি করে, এটা বিজারণ বিক্রিয়া ঘটে। তাহলে যেখানে জারণ বিজারণ বিক্রিয়া একসাথে বিক্রিয়া ঘটে সেই বিক্রিয়াটাকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। যেখানে জারণ বিজারণ একসাথে ঘটবে সেই বিক্রিয়াটাকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। তাহলে দুটোই হচ্ছে সঠিক, তাহলে এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে এ। এবার কোশ্চেন নাম্বার 66, এটা বলছে যে অ্যামোনিয়াকে বায়ু, তো এটা কোশ্চেনটা আমি বললাম যে অসল্ট পদ্ধতিতে অ্যামোনিয়ার প্রস্তুতি। হ্যাঁ, তাহলে এখানে কী হয়ে যাবে, পদ্ধতি এ পাওয়া যায়, এ কোনটা NO, তারপর বলছে যেটাকে পুনরায় জারণ করে বি পাওয়া যায়, তাহলে বি কোনটা হবে NO2। তারপরে বলছে যে আবার বিকে হাইড্রেশন করলে অক্সো অ্যাসিড উৎপন্ন হয় এবং এর সঙ্গে এ উৎপন্ন হয়। তাহলে কোনটা অক্সো অ্যাসিড উৎপন্ন হচ্ছে, এটা, এবং এ যে দেখো NO উৎপন্ন হচ্ছে। তাহলে এটা রাইট অ্যান্সার কোনটা হচ্ছে, তাহলে এ বি যথাক্রমে এ কোনটা হবে, এ হয়ে যাবে NO আর বি হয়ে যাবে NO2। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে পরবর্তী কোশ্চেন 67, যে PCl5 এর অস্তিত্ব আছে কিন্তু NCl5 এর অস্তিত্ব নেই। এটা আমি অ্যাকচুয়ালি আলোচনা করেছি, কারণ কি NCl5 এর কি নেই, ফাঁকা ডি উপকক্ষ নেই। আর সরি নাইট্রোজেনে ফাঁকা ডি উপকক্ষ না থাকে NCl5 গঠিত হতে পারে না, কিন্তু ফসফরাসের ক্ষেত্রে ফাঁকা ডি উপকক্ষ আছে, সেই জন্য PCl5 গঠিত হয়। তাহলে রাইট অ্যান্সার কোনটা হচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। কোশ্চেন নাম্বার 68, তাহলে এখানে বলছে যে রাসায়নিক বিক্রিয়াসমূহের মধ্যে কোনটা সঠিক নয়। তাহলে সঠিক নয় কোনটা সঠিক নয় গো, তাহলে এখানে এই যে ফার্স্ট বিক্রিয়াটা যদি দেখি, এটাতে যদি লিথিয়াম নাইট্রেটকে যদি আমি তাপ দিই তাহলে যেটা আমি পাবো, যেটা আমি পেয়ে যাবো যে NO2 পাবো। হ্যাঁ, কিন্তু এখানে দেখো যে লিথিয়াম নাইট্রেট উত্তর লিথিয়াম নাইট্রেট আছে, তার মানে কি এই বিক্রিয়াটা হচ্ছে কি ভুল। তার মানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। আর বাকিগুলোর ক্ষেত্রে দেখো এটা ঠিকই আছে। হ্যাঁ, এগুলো ঠিক আছে। তারপরে যদি অ্যামোনিয়ামকে এটাকে তাপ দিই তাহলে আমরা নাইট্রোজেন পাবো, এটাকে লেড নাইট্রেটকে তাপ দিলে এটাতেও কি পেয়ে যাবো আমরা, এরকম নাইট্রোজেন ডাইঅক্সাইড পাবো। তাহলে বাকিগুলো ঠিক আছে, শুধুমাত্র কি আছে এটাই শুধু ভুল ছিল। তাহলে এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার কোশ্চেন নাম্বার 69, লাস্ট অ্যান্ড লিস্ট কোশ্চেন। এটা বলছে যে PCl3 যৌগে কেন্দ্রীয় ফসফরাস পরমাণুর সংকরণ অবস্থা। তাহলে এটা এই কোশ্চেন লাস্ট কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন ছিল, যে ফসফরাসের জারণ বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কটা, 5টা, আর ক্লোরিন আছে কটা, 3টে, ক্লোরিন আছে 3টে, 3, তার জন্য বাই হচ্ছে 2, তাহলে এটা কত হবে, সমান হচ্ছে
বাই 2 সমান হচ্ছে 4, তাহলে এটা কি হচ্ছে sp3 হচ্ছে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে sp3? sp3 হলো সংকরণ অবস্থা। হ্যাঁ, তাহলে sp3 কোথায় আছে? এটা হচ্ছে sp3।